তো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্কাইনোভা। আর আজকে আমরা আমাদের মাধ্যমিক 2026 ওয়ান শট সিরিজের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হবে আমাদের পর্যায় সারণীর ওপর। এখানে আমরা একদম অল্প সময়ের মধ্যে পর্যায় সারণীর সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে পর্যায় সারণীর কোনো প্রশ্ন আমাদের মাধ্যমিক 2026 এই ভিডিওর বাইরে না আসতে পারে। তাই বেশি কথা না বাড়িয়ে জলদি শুরু করা যাক আমাদের এই ভিডিও। এবং আমি কথা দিচ্ছি যে এই ভিডিও তোমরা যদি করো, তাহলে এই ভিডিওর মধ্যে যা যা পড়ানো হবে তার মধ্যে থেকেই কিন্তু মাধ্যমিক 2026 তোমরা হুবহু প্রশ্ন পাবে। তাহলে শুরু করা যাক আমাদের এই সেশন। সবার প্রথমে আমরা বুঝবো যে আমাদের মৌল কাকে বলে। তা মৌল বা মৌলিক পদার্থ কারা? তারা হচ্ছে এমন বিশুদ্ধ পদার্থ যাদেরকে রাসায়নিকভাবে বিশ্লেষণ করলে আমরা সেই পদার্থ ছাড়া অন্য কাউকে পাবো না। বুঝে নিলাম। ধরি আমরা একটা অক্সিজেন এর কথা বলছি, তাহলে অক্সিজেন কি একটা মৌল? কেন? কারণ অক্সিজেনের একটা মলিকিউলের যদি আমরা কথা বলি, তাহলে তাতে আছে কে? শুধুমাত্র O2, তার মানে দুটো অক্সিজেন আছে। তাহলে আমি যদি অক্সিজেনকে ভাঙি তাহলে দুটো ও পাবো। এরা কি অন্য কিছু তৈরি করছে? না। কিন্তু আমি যদি এখন একটা H2O কে ভাঙি, H2O কি আমাদের জল, তাহলে H2O কে ভাঙলে কি হবে? দুটো হাইড্রোজেন পাবো, একটা অক্সিজেন পাবো। ঠিক আছে? অথবা H প্লাস H মাইনাস এইসব পাবো। তাহলে আমি যদি একে ভাঙি, তাহলে কি হচ্ছে? আমাদের হাইড্রোজেন পাচ্ছি একরকম ধরনের, আর অক্সিজেন অন্য ধরনের। তার মানে দুটো আলাদা ধরনের পরমাণু একটা নির্দিষ্ট অনুপাতে যুক্ত হয়ে H2O তৈরি করছে। তাহলে যখন এরকম আলাদা আলাদা পরমাণু যুক্ত হয়ে কাউকে তৈরি করে, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা বলি যৌগ বা যৌগিক পদার্থ। ঠিক আছে? বা কম্পাউন্ড। কিন্তু যখন কেউ একই রকমের পরমাণু দ্বারা যুক্ত হয়, যাদেরকে বিশ্লেষণ করলে আমি ওই পদার্থ ছাড়া অন্য কাউকে পাবো না, তাদেরকে আমরা তখন বলি মৌল বা এলিমেন্ট। কি বলি? মৌল বা এলিমেন্ট। তাহলে এরকম এলিমেন্ট আমাদের পর্যায় সারণীতে কতগুলো আছে? এরকম এলিমেন্ট আমাদের পর্যায় সারণীতে আছে 118টা, যার মধ্যে 92টা আমাদের কি প্রাকৃতিক মৌল এবং 26টা আমাদের কি কৃত্রিম মৌল। এবার কথা হচ্ছে যে আমরা অনেক জায়গায় হয়তো এই নাম্বারটা একটু ডেভিয়েটেড হতে দেখতে পারি। কারণ আমাদের কিছু মৌল আছে যারা প্রকৃতিতে কম মাত্রায় থাকে, তাই তাদেরকে মেজরলি আমরা ল্যাবরেটরিতে সিনথেটিক ওয়েতে তৈরি করে থাকি। তাই এই নাম্বারটা একটু এদিক ওদিক থাকতে পারে, বাট আমাদের টেক্সট বুক রেফারেন্সে আমাদের 92টা প্রাকৃতিক মৌল এবং 26টা কৃত্রিম বা সিনথেটিক মৌল, অর্থাৎ যেগুলো মানুষরা ল্যাবরেটরিতে তৈরি করে, তার কথা উল্লেখ করা হয়েছে। বোঝা গেল? তাহলে মোট মৌল সংখ্যা কত? 118টা। ঠিক আছে? এইবার যেরকম উদাহরণ কি, আমাদের সোনা কি এক রকমের প্রাকৃতিক মৌল, যেটা আমাদের জন্য খুবই দামি জিনিস। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা পর্যায় সারণী কেন তৈরি করতে গেলাম? কেন বিজ্ঞানীরা এইসব তৈরি করতে গেল আমাদের এখন পড়াশোনা করতে হচ্ছে? এটাই প্রশ্ন আসে মাথায়। তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তোমাকে আমি এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে দাঁড় করিয়ে দিলাম। এবার দাঁড় করানোর পর আমি বললাম যে আমাকে পলা ব্রুসের বইটা এনে দাও তো। তাহলে পলা ব্রুসের বই আমি যদি আনতে বলি, সবার প্রথমে তো তুমি বলবে এই বইটা কিসের বই? আমি বলবো যে এটা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের একটা বই। এত মোটা বই যেটা তোমার মাথায় ছুঁড়ে মারলে তুমি মারা যাবা। ঠিক আছে? আড্ডা মেরে বললাম। যাই হোক, সত্যি খুব মোটা বই। ঠিক আছে? যারা যেই অ্যাডভান্সের জন্য পড়তে যাবা, তাদেরকে এর সিলেক্টিভ পোর্শন পড়তে হতে পারে। অথবা তোমরা যখন বিএসসি তে কেমিস্ট্রি নিয়ে যদি কেউ পড়ো, তাহলে তখন পড়বে তোমরা এটা। অর্গানিক কেমিস্ট্রির বই। তাহলে কেমিস্ট্রির বই খুঁজে বের করতে পারবে এখান থেকে? হয়তো বইটা এখানে লুকিয়ে রয়েছে। তুমি কি বার করতে পারবে? না। যদি বার করতেও পারো, তাহলে 1 মাস লেগে যাবে হয়তো এখানে এত বইয়ের মধ্যে। তাহলে এটা কি আমাদের সুইটেবল কোনো পদ্ধতি? না। কিন্তু আমি বললাম যে এখন তোমাকে নিয়ে গিয়ে আমি এখানে ছেড়ে দিয়েছি। ঠিক আছে? তাহলে এবার কি তুমি বার করতে পারবে? মাথায় দুটো চুল এঁকে দিই। তাহলে কি এখন কি বার করতে হবে পলা বুসের বই? তুমি বললে যে পারবো হয়তো, একটু আমাকে নিয়মটা জানতে হবে। আমি বলবো হ্যাঁ, আমি তোমাকে নিয়ম বলে দিচ্ছি। আমি নিয়ম বলছি যে আমি এই তাকের মধ্যে রাখছি আমাদের কেমিস্ট্রির বই, এই তাকের মধ্যে রাখছি কেমিস্ট্রির বই, এই তাকের মধ্যে রাখছি আমাদের ফিজিক্সের বই, এই তাকের মধ্যে আমি রাখছি সাহিত্যের বই, এই তাকের মধ্যে আমি রাখছি আমাদের ইঞ্জিনিয়ারিং এর বই, এই তাকের মধ্যে স্পেসিফিক্যালি রাখছি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বই, এই তাকের মধ্যে রাখছি আমি ডিএসএ সম্পর্কিত বই, এই তাকের মধ্যে আমি রাখছি মেশিন লার্নিং সম্পর্কিত বই। তাহলে এরকম ভাবে ভাগগুলো করে দিলাম। এবার তুমি আমাকে জিজ্ঞাসা করছো কোন বই লাগবে? আমি বললাম পলা ব্রুসের বই লাগবে। যে কি টপিক? আমি বললাম অর্গানিক কেমিস্ট্রি। তাহলে তুমি এখন এই কেমিস্ট্রি সেকশনে হাত রাখবে না? কেন? কারণ তুমি জানো যে এই যে সারণীটা আছে, ঠিক আছে? এই সারণীর মধ্যে আমি সমস্ত কেমিস্ট্রির বই পাবো। তাহলে এখানে হাত দিয়ে তুমি এখন খুঁজে খুঁজে দেখবে, আর পেয়ে গেলে যে এখানে আমাদের পলা ব্রুসের বই আছে, তাহলে এটাকে বাইরে বের করে দিয়ে দিলে। বুঝা গেল? তাহলে তোমার কি এবার খাটনিটা কমলো? কমলো। তাহলে এর থেকে আমি কি বুঝতে পারলাম? এর থেকে আমি বুঝতে পারলাম যে অগোছালোভাবে যদি সমস্ত কিছু রাখা থাকে, সেখানে কোনো একজনের সম্পর্কে জানা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ সবার জন্য আলাদা করে ডিটেলস, যে এখানে আমাদের এ পড়ে রয়েছে, এখানে আমাদের এ পড়ে রয়েছে, এখানে আমাদের এই পড়ে রয়েছে, এরকম ভাবে তো মনে রাখা সম্ভব না।
বরং যাদের মধ্যে কোনো সিমিলারিটি আছে, যেরকম এই প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে যে এরা প্রত্যেকে কেমিস্ট্রির বই, এই প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা সাদৃশ্য রয়েছে যে এরা প্রত্যেকে ফিজিক্সের বই, এদিকে প্রত্যেকটা বইয়ের মধ্যে একটা সাদৃশ্য আছে যে এই বইগুলো আলাদা হতে পারে কিন্তু এরা প্রত্যেকেই মেশিন লার্নিং এর উপর লেখা বই। তাহলে কি আমি এই সাদৃশ্যগুলো পেলাম, পেয়ে তাদেরকে আমি সারিবদ্ধ করে দিলাম, যাতে পরবর্তীকালে আমি যদি এদের ধর্ম আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমি বলতে পারবো যে এদের প্রত্যেকের ধর্ম প্রায় সিমিলার হবে, ঠিক আছে, বা এদের মধ্যে একটা নির্দিষ্ট ট্রেন্ড থাকবে। এই একই কাজটা কিন্তু আমরা পর্যায় সারণীর ক্ষেত্রে করি, যেখানে আমরা একই ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে কি একটা পর্যায়, একটা শ্রেণী বরাবর রেখে দিই, যেরকম আমাদের এইচ, এলআই, এনএ, পটাশিয়াম, এরকম ভাবে কি আমরা এদের যেহেতু ধর্মগুলো সেম তাই এদেরকে কি একই গ্রুপের মধ্যে রেখে দিই। হাইড্রোজেনকে নিয়ে বিতর্ক আছে যেটা আমরা পরবর্তীকালে বুঝবো, ঠিক আছে। তাহলে বোঝা গেল পর্যায় সারণী কেন লাগবে, দেখে নেওয়া যাক। তাহলে পর্যায় সারণী কেন লাগবে, শ্রেণীবিন্যাস করতে লাগবে। সদৃশ ধর্ম, যাদের সদৃশ ধর্ম তাদেরকে আমরা কোথায় রাখবো, একটা নির্দিষ্ট গ্রুপ বা শ্রেণীতে রাখবো। এবং অধ্যয়ন করা সোজা, তাহলে আমরা এমনিই বলি যে সায়েন্টিস্টরা কেন এত আবিষ্কার করতে গেল, আমাদের এত পড়াশোনা করতে হচ্ছে। তাহলে যদি না করতো তাহলে সবার কথা পড়তে হতো তখন, ঠিক আছে, মানে যদি ওরা হাফ হার্টেড কাজ করে রাখতো। ওকে, তাহলে এবার আমরা ইতিহাস দেখে নেবো যে পর্যায় সারণীর এই যে ইতিহাস, পর্যায় সারণীর ইতিহাস বলতে আমরা কি বুঝবো, যে আমাদের যতগুলো মৌল তখন অবধি আবিষ্কার হয়েছিল, তখন তো 118টা মৌল আবিষ্কার হয়ে পারেনি, কিন্তু যতগুলো মৌল আবিষ্কার হয়েছিল তাদেরকে প্রত্যেকজন বিজ্ঞানী কিভাবে সাজানোর চেষ্টা করলেন, মানে তাদেরকে ক্লাসিফাই করার, যাতে আর কি আমি তাদেরকে একটা কমন এরিনার মধ্যে রাখতে পারি, সেই প্রচেষ্টা করেছিলেন, সেই প্রচেষ্টা সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে প্রথম প্রচেষ্টা করলেন আমাদের ল্যাভোসিয়ারের আগেও করেছিল, প্রাউডস করেছিল, হাইড্রোজেনের ভিত্তিতে বলেছিল, কিন্তু ওগুলো আমাদের নেই। ল্যাভোসিয়ারটাও নেই, বাট আমি ল্যাভোসিয়ারটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে। তো ল্যাভোসিয়ার কি বললো, আমাদের নর্মাল মাথায় কি আসতে পারে সমস্ত মৌলকে ভাগ করতে বলে, যেটা এসেছিল সেটাই ওনার মাথায় এসেছিল, কি ধাতু এবং অধাতু। ল্যাভোসিয়ার বললো আমাদের মৌলগুলো দু প্রকার, একটা ধাতু একটা অধাতু, ঠিক আছে। কিন্তু এখানে ভুলটা কি হয়ে গেল, ভুল হচ্ছে যে প্রথম কথা ধাতু অধাতু এটা খুবই মানে সিম্পলিফাইড ক্লাসিফিকেশন, যেটা সবার জন্য খাটবে না পরবর্তীকালে এসে। এছাড়া কিন্তু ধাতু কল্পের কথা বললেন না, যেরকম আমি বলতে পারি যে আমাদের ছেলে রয়েছে মেয়ে রয়েছে, তাছাড়াও তো এক গোষ্ঠী রয়েছে যাদেরকে আমরা ট্রান্সজেন্ডারের ক্যাটাগরিতে ফেলি। তো একইভাবে আমাদের ধাতু রয়েছে অধাতু রয়েছে, তাহলে এদের দুজনের ধর্ম রয়েছে এরকম মৌলও পাওয়া যায়, যাদেরকে আমরা কি বলি, যাদেরকে আমরা বলি ধাতু কল্প। তাহলে এটা আমাদের ভুল হয়ে গেল। তাহলে যেই ল্যাভোসিয়ার ভুল হয়ে গেল, তাহলে আবার ফার্দার স্টাডিজ করা চালু হলো, তখন ডোবেরিনার বললো যে আমি ত্রয়ী সূত্র দিচ্ছি, আবার ডোবেরিনারের কিছু আমাদের সীমাবদ্ধতা পাওয়া গেল, তাহলে আমাদের নিউল্যান্ড আসলো, নিউল্যান্ডের সূত্রটাও খাটলো না, তখন আমাদের মেন্ডেলিফ আসলো, মেন্ডেলিফের মধ্যেও ত্রুটি ধরতে পারলো আমাদের মোজলে, এবং মোজলে আসার পর থেকে আমাদের মূল ভিত্তিটাই বদলে গেল আমাদের পর্যায় সারণীর ইতিহাসে, ঠিক আছে। তাহলে মোজলে কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞানী, যার জন্য কিন্তু আমাদের পর্যায় সারণীর ইতিহাসের ভিত্তি বদলে গেছে, এটা মাথায় রাখতে হবে। আর মেন্ডেলিফ হচ্ছে সেই বিজ্ঞানী যার জন্য আমাদের পর্যায় সারণীর আজ যে অবধি দাঁড়াতে পেরেছে ইতিহাসটা, সেই ইতিহাসটার সূচনা ঘটেছে, ঠিক আছে। ওকে, তো সবার প্রথমে দেখা যাক যে আমাদের ল্যাভোসিয়ার কাকা কি বলেছিলেন। তো ল্যাভোসিয়ার কাকা বললেন যে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা মৌল দু প্রকার, একটা ধাতু একটা অধাতু, কিন্তু তার সীমাবদ্ধতা কি ছিল, তিনি ধাতু গল্পের কথা বললেনই না, ঠিক আছে। ওকে, এবার আসলে আমাদের ডোবেরিনার কাকা, ডোবেরিনার কাকা কি বলছেন, যে আমি মনে করি যে আমি যদি পারমাণবিক ভরের ভিত্তিতে প্রত্যেকটা মৌলকে সাজাই, ঠিক আছে, কম থেকে বেশি, আমি করে দেখাচ্ছি, আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই, করে দেখাই। তিনি বললেন যে আমি কিছু মৌল নিচ্ছি যাদের রাসায়নিক ধর্মের মিল রয়েছে, যেরকম সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। এবার লিথিয়ামের ভর কত, লিথিয়ামের ভর হচ্ছে 7, পারমাণবিক ভর বা পারমাণবিক গুরুত্ব, যেটাকে আমরা মাথায় ভর সংখ্যা হিসেবে লিখি, সেটা কত, 7। সোডিয়ামের ভর কত, সোডিয়ামের ভর হচ্ছে 23, এবং পটাশিয়ামের ভর কত, পটাশিয়ামের ভর হচ্ছে 39। এইবার আমি একটা কথা বলছি যে আমাদের প্রথম মৌলকে, আমাদের লিথিয়াম, তার ভরটা কত, 7। আমাদের অন্তিম মৌলকে এই তিনজনের মধ্যে আমাদের পটাশিয়াম, তার ভর কত, 39। আমি যদি বলি এই প্রথম মৌল এবং অন্তিম মৌলের ভরের গড়, তাহলে ভরের গড় কি করে বার করব, প্রথমে ভর দুটোকে যোগ করব, তারপর কি করব, দুজন আছে তাহলে 2 দিয়ে ভাগ করব, তাহলেই গড়টা আসবে। তাহলে 39 আর 7 যোগ করলে কত হয়, 46 ডিভাইডেড বাই 2, তার মানে আসছে 23। আচ্ছা এইবার এই 23 সংখ্যাটা কি কোথাও দেখা লাগছে, হ্যাঁ এই 23 সংখ্যাটা তো আমাদের ঘুরে ফিরে এসে এখানে 23 এর সাথে মিলছে। তার মানে আমাদের ডোবেইনার কাকা বললো যে আমি যদি একটা ট্রায়াড গঠন করি, ট্রায়াড কি করে গঠন করব, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এরকম 3টি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে প্রথম এবং অন্তিম মৌলের ভরের গড়ের মান মধ্যম মৌলের ভরের সমান হয়। এটাই হচ্ছে ডোবেইনারের ত্রয়ী সূত্র। তাহলে তাই লেখা আছে যে রাসায়নিকভাবে সদৃশ্য আছে এমন 3টে মৌলকে পারমাণবিক গুরুত্ব বা ভর অনুযায়ী সাজালে মাঝের মৌলটির পারমাণবিক গুরুত্ব বা ভর অপর দুটি মৌলের পারমাণবিক গুরুত্ব বা ভরের গড় মানের সমান হয়।
উদাহরণ কি আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই একটা মনে রাখলেই হয়ে যাবে। নিচে আমরা গড় করে দেখিয়ে দেবো যে আমাদের 7/39 করলে কি আমাদের সোডিয়ামের ভর 23 আসছে। বুঝা গেল? আচ্ছা, এরপর আমাদের আসলো নিউল্যান্ডের অষ্টক সূত্র। এবার নিউল্যান্ড একদিন বসে বসে গান করছিলেন। গান করতে করতে তার মাথায় আসলো যে আমি সা বলছি, রে, গা, মা, তারপর পা, ধা, নি, তারপর আবার সা চলে আসছে। তাহলে উনি ভাবলেন যে এখান থেকে যদি আমি কাউন্টিং করি তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে ঠিক 8 নম্বর মৌলে এসে আবার আমাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটছে, যে আবার কি সেই সাটা আবার চলে আসছে। তাহলে উনি ভাবলেন যে আমার কাছে আমাদের মৌলগুলো কি কি আছে, যে লিথিয়াম, তারপর হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন তো তখন আবিষ্কার হয়নি। তারপর কি আসলো আমাদের সোডিয়াম। তাহলে আমি যদি নাম্বারিং করা চালু করি তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে ঠিক এই 8 নম্বর মৌলে এসে কি আবার আমাদের ধর্মের সাদৃশ্য দেখা দিচ্ছে। তার মানে উনি বলে দিলেন যে আমাদের আবার এরকম করতে করতে আবার কি এখানে আমাদের হাইলি না, তারপর পটাশিয়ামেও চলে আসবে। ঠিক আছে, পটাশিয়ামেও আমার কি ম্যাচ চলে আসবে। এখান থেকে আবার যদি আমি 8টা মৌলতে চলে যাই তাহলে আবার অষ্টম মৌল আমাদের পটাশিয়াম, যার সাথে কিন্তু সোডিয়ামের ধর্মের সাদৃশ্য আছে। তাহলে উনি বললেন যে আমাদের যদি আমরা চলা শুরু করি রাসায়নিক ভর হিসেবে, পারমাণবিক ভর হিসেবে, তাহলে প্রতি অষ্টম মৌলে গিয়ে, এটা 8 নম্বর মৌল, মানে লিথিয়াম থেকে চলা শুরু করলে 8 নম্বর মৌল থেকে পড়ছি আমি, তাহলে প্রতি অষ্টম মৌলে আমরা ধর্মের সাদৃশ্য লক্ষ্য করব। এটা উনি বললেন। তাহলে উনি কি বললেন, মৌলগুলোকে পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালে যে কোনো একটি মৌল থেকে শুরু করলে অষ্টম মৌলটিতে প্রথম ধর্মের পুনরাবৃত্তি ঘটে। তার মানে এই প্রথম যে মৌলটা ছিল তার ধর্মটা আমাদের অষ্টম মৌলের ধর্মের সমান হবে। বুঝা গেল? কিন্তু এর একটা লিমিটেশন আছে। লিমিটেশন কি? এটা আমাদের মোটামুটি না, এই যে পটাশিয়ামের পর ক্যালসিয়াম, ওই ক্যালসিয়াম অব্দি হালকা মৌলগুলোর জন্যই ভ্যালিড হয়, তারপরে আর ভ্যালিড হবে না এগুলো। ঠিক আছে? তাহলে এটার সীমাবদ্ধতা কি? এটার সীমাবদ্ধতা হচ্ছে যে এটা আমি বেশি জনের জন্য খাটাতেই পারবো না, ক্যালসিয়ামের জন্য খাটাতে পারবো, যার পরমাণু ক্রমাঙ্ক মাত্র 20। তাহলে এই অবধি করলে তো আমাদের হবে না। কোথায় 118টা মৌল পড়ে আছে আমার কাছে আর আমি 20টা মৌলের জন্য ভ্যালিড একটা সূত্র বলছি, তাহলে তো আমার কাছে চলবে না কাজ। তাহলে কি এটা আমাদের হলো না। বা পরবর্তীকালে আমাদের নোবেল গ্যাসও আবিষ্কার হয়ে গেছিল, তখন তাহলে একেও খাটাতে হবে, সেটাও আমাদের কি খাটছে না। তাহলে এই জন্য কি এটা আমাদের ডিসকার্ড হয়ে গেল। এবার আসলো আমাদের খেলায় মেন্ডেলিভ। মেন্ডেলিভ আমাদের প্রথম এফেক্টিভ সলিউশন দিল, যে তিনি আমাদের বিভিন্ন পরীক্ষা করে দেখলেন বিভিন্ন মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বা গুরুত্বের বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। মানে তিনি একটা গ্রাফ প্লট করলেন। ঠিক আছে, সেই গ্রাফে তিনি কি করলেন, রাসায়নিক ভরের ক্রম দেখলেন, করে দেখলেন যে তিনি একটা সিমিলারিটি পাচ্ছেন। ঠিক আছে, মোটামুটি একটা সিমিলারিটি পেলেন। সেই সিমিলারিটির ভিত্তিতে তিনি কি বললেন, যে প্রত্যেকটা মৌলের যে বিভিন্ন ধর্মগুলো আছে, কি কি ধর্ম, ভৌত ধর্ম বা রাসায়নিক ধর্ম, তারা তাদের পারমাণবিক ভরের সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। মানে একটা নির্দিষ্ট ভরের অন্তরালে গিয়ে তাদের ধর্মটা কি একই দেখতে পাওয়া যায়। বোঝা গেল? তার ভিত্তিতেই কিন্তু তিনি তার পর্যায় সারণী তৈরি করলেন। মেন্ডেলিফের সময় কতগুলো মৌল আবিষ্কৃত ছিল? তখন কিন্তু 23টি মৌল আবিষ্কৃত ছিল। ঠিক আছে, তাহলে তিনি ওই 63 লিখছি ঠিক, বলছি ভুল, 63টি মৌলের কিন্তু একটা পর্যায় সারণী তৈরি করলেন। ঠিক আছে, তাহলে তিনি কিন্তু প্রথম সুশৃঙ্খল পর্যায় সারণী তৈরি করলেন, এবং ভবিষ্যতে আবিষ্কার হবে এরকম মৌলের জন্য তিনি একা নাম দিয়ে জায়গা ফাঁকা রাখছিলেন। একা সিলিকন, একা জার্মেনিয়াম, এরকম ভাবে তিনি জায়গা ফাঁকা রেখে দিচ্ছিলেন। মানে তার মনে হচ্ছিল যে এখানে এমন একটা ধর্ম ওয়ালা মৌল আসবে যেটা এখন অব্দি আবিষ্কার হয়নি, কিন্তু এখানে নিশ্চয়ই বসবে, তাহলেই কিন্তু ম্যাচিংটা পাবো আমি। তিনি এতটাই ব্রিলিয়েন্ট ছিলেন যে তিনি তখন অব্দি আবিষ্কার না হওয়া মৌলের জন্য স্থান রাখতে পারছিলেন তার পর্যায় সারণীতে। বুঝা গেল? ঠিক আছে, তাহলে এবার আমাদের আরেকজন বিজ্ঞানী আছে। সেই বিজ্ঞানী কি? সেই বিজ্ঞানীটা হচ্ছে আমাদের লোথার মেয়ার। লোথার মেয়ার কিছু না, লোথার মেয়ারের যদি সূত্র বলতে বলে তাহলে আমি কিচ্ছু করবো না, আমি এই রাসায়নিক ধর্ম কথাটা কেটে দেবো। তাহলে লোথার মেয়ার একই কথা বলেছিল। কি বলেছিল? বিভিন্ন মৌলের ভৌত ধর্মগুলি তাদের পারমাণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বোঝা গেল? তাহলে এদের দুজনের সূত্রটা কিন্তু পুরো একই, শুধু লোথার মেয়ারের আগে আমাদের মেন্ডেলিভ কাকা সমস্ত কথা বলে দিয়েছিলেন। ঠিক আছে, তাই লোথার মেয়ার কি আর বেশি ভাও পায়নি। তাহলে মেন্ডেলিফের মতোই তিনিও মৌলগুলিকে শ্রেণীবিন্যাস করেছিলেন। তিনি মৌলগুলির পারমাণবিক আয়তন এবং পারমাণবিক গুরুত্বের লেখচিত্র অঙ্কন করলেন, যেরকম আমি দেখালাম ওই একই কাজ করেছিলেন। কিন্তু মেন্ডেলিভ তার কাজ আগে প্রকাশ করে দিয়েছিল, তাই জন্য কি বেশি স্বীকৃতি মেন্ডেলিভ আমাদের পেয়ে গেলেন। ঠিক আছে, লোথার মেয়ার তাই ওই লেট হয়ে গেছিল মেন্ডেলিফের, এই লোথার মেয়ারের, তাই জন্য কি মেন্ডেলিভ সমস্ত ক্রেডিট নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের লোথার মেয়ার গেল, মেন্ডেলিভ গেল। এইবার আসলো আমাদের আসল বিজ্ঞানী মোজলে। ঠিক আছে, মানে আসল ভিত্তি স্থাপন করেছিল আমাদের মেন্ডেলিভ, কিন্তু আমাদের কারেকশন করলো কে? মোজলে। এইবার আমাদের যত বিজ্ঞানীরা আছে না, বিজ্ঞানীরা কিসের দিকে বেশি মন দেয়? বিজ্ঞানীরা সবসময় মাথার দিকে মন দেয়, যে আমাদের ব্রেন ব্রেন কতটা কাজ করছে।
তাহলে আমাদের যখন আমরা একটা মৌলকে লিখি না, ধরো সোডিয়াম লিখলাম, তাহলে তার মাথার দিকে কে থাকে? তাদের ভর থাকে, ঠিক আছে? এবং তাদের পায়ের দিকে কি থাকে? তাদের পারমাণবিক ক্রমাঙ্ক থাকে, মানে প্রোটন সংখ্যা থাকে, তাই তো? পারমাণবিক ক্রমাঙ্ক থাকে। এইবার আমাদের প্রত্যেকটা বিজ্ঞানী কি করছিলেন? মাথার দিকে তাকাচ্ছিলেন। বিজ্ঞানীদের কাছে তাদের মাথাই সব থেকে দামি। তাহলে তিনি প্রত্যেকজন বিজ্ঞানী এতক্ষণ যারা যারা ছিলেন, লোথার মিয়ার কি বলছিলেন? যে পারমাণবিক গুরুত্বের উপর জোর দিচ্ছিলেন। আমাদের মেন্ডেলিভ কি করছিলেন? পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক কি আমাদের ভর, তার উপর গুরুত্ব দিচ্ছিলেন। নিউল্যান্ডও কি করছিল? আমাদের পারমাণবিক ভরের ঊর্ধ্বক্রমে সাজালো। আমাদের ডোবেরিনারও কি করেছিল? যে পারমাণবিক গুরুত্ব অনুযায়ী সাজাচ্ছিল। গুরুত্ব বা ভর একই জিনিস, ঠিক আছে? পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর। তাহলে প্রত্যেকে আমাদের মাথার দিকে তাকাচ্ছিলেন এতক্ষণ অব্দি বিজ্ঞানী। কিন্তু এবার আসলে আমাদের মোজলে কাকা। তা মোজলে আঙ্কেল ভাবলেন যে আমার নামটা মোজলে, তাহলে মোজার কথা মাথায় এসছে। আর মোজা কোথায় পড়ি? আমরা পায়ে পড়ি। তাহলে আমি পায়ে পড়ে যাবো। পায়ে কে আছে? আমাদের পরমাণু ক্রমাঙ্ক। তাহলে তিনি তার এক্স রশ্মি বর্ণালী আর পরীক্ষা করে দেখলেন যে তার যে গ্রাফটা আসছে এক্স রশ্মির জন্য, সেই গ্রাফটার মধ্যে না একটা বেশি ফ্লুয়েন্ট টেন্ট পাচ্ছিলেন। যে এখানে একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, একটা স্ট্রেট লাইন কার্ভ পাচ্ছেন, মানে একটা সিমিলারিটি পাচ্ছেন। তাহলে আমি যদি এখন আমাদের পরমাণু ক্রমাঙ্কের গ্রাফটা বেশি স্ট্রেট পাই, একটা বেশি সিমিলারিটি পাই, তার মানে নিশ্চয়ই পরমাণু ক্রমাঙ্কের ভিত্তিতে আমাদের পর্যায়বৃত্ত ধর্মগুলোর পরিবর্তন পাওয়া যাবে। তাহলে উনি কিন্তু প্রথমবার আবিষ্কার করতে পারলেন যে আমাদের পারমাণবিক ভর নয়, বরং পারমাণবিক ক্রমাঙ্কই হলো সঠিক ভিত্তি, যার মাধ্যমে কিন্তু আমাদের পর্যাবৃত্ততাকে প্রকাশ করা উচিত। মোজলে কি করলো? মোজলে কিন্তু আমাদের ভিত্তিটাই চেঞ্জ করে দিল। মোজলের ভিত্তি কি ছিল? পারমাণবিক ক্রমাঙ্ক। এর আগে প্রত্যেকের ভিত্তি কি ছিল? এর আগে প্রত্যেকের ভিত্তি ছিল পারমাণবিক ভর, ঠিক আছে? তাহলে উনি কি বললেন? পারমাণবিক সংখ্যা ভিত্তিক সূত্র দিলেন। কি? যে 1913 সালে মোজলে এক্স রশ্মি বর্ণালী পরীক্ষা করেছিলেন। করে তিনি কি প্রমাণ করলেন? যে মৌলের মূল ধর্ম পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভর নয়, বরং পারমাণবিক সংখ্যা, ঠিক আছে? তাহলে ইনিই কিন্তু পর্যায় সারণীর ত্রুটিগুলোকে দূর করতে পারলেন এর মাধ্যমে। কারণ এতদিন কি পর্যায় সারণী আমাদের পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার মোজলের কথা মতো আধুনিক পর্যায় সূত্র বা মেন্ডেলিভের সংশোধিত সূত্র আসলো। কি বলা হবে? মেন্ডেলিভের সংশোধিত সূত্র। মেন্ডেলিভের সংশোধিত সূত্র মানে মেন্ডেলিভ আমাদের বলেছিল যে প্রত্যেকটি মৌলের ভৌত এবং রাসায়নিক সূত্র আমাদের মৌলগুলির পারমাণবিক ভরের সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। শুধু এবার কি করবো? ভরের জায়গায় ক্রমাঙ্ক বলবো। তাহলে কি বলবো? যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যার বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। আর কিচ্ছু চেঞ্জ হবে না। শুধু আগে এতক্ষণ আমরা একটা ডিলেমাতে ছিলাম যে আমাদের হয়তো পারমাণবিক ভরের ওপর পর্যায়ক্রমে পুনরাবৃত্ত ঘটনাগুলো ঘটে, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে মোজলের সূত্র প্রকাশের পর যে পারমাণবিক সংখ্যার ভিত্তিতে কিন্তু এই পরিবর্তনটা ঘটে থাকে। বোঝা গেল? তাহলে আধুনিক কেন? কারণ মেন্ডেলিফের সূত্র ছিল পারমাণবিক ভর নির্ভর, কিন্তু আইসোটোপ এবং অন্যান্য অসঙ্গতি যেগুলো আমরা পড়বো পরে, সেটা থেকে কি আসলো? যে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের নতুন ভিত্তি, যেটা কিন্তু আমাদের সঠিক। একেই মেন্ডেলিফের সংশোধিত রূপও বলা হয়। ওই যেটা বললাম যে এটাই কি আমাদের মেন্ডেলিফের সংশোধিত রূপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আমরা আসবো পর্যায় এবং শ্রেণীতে। তা ওই যে আমি একটা দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম? আমাদের লাইব্রেরির দৃশ্য। এই লাইব্রেরিতে আমরা কি করেছিলাম? যে যারা আমাদের একই রকমের ধর্ম বিশিষ্ট একই রকমের ধর্ম বিশিষ্ট বই, তাদেরকে কি আমি একটা শ্রেণীর মধ্যে রেখেছিলাম। তা আমরাও কি করব? যাদের একই রকম ধর্ম তাদেরকে একটা শ্রেণীর মধ্যে রাখবো। তার মানে আমাদের কি থাকবে? একটা পর্যায়ে থাকবে, একটা শ্রেণী থাকবে। তাহলে পর্যায়ে কারা হয়? যারা পাশাপাশি থাকে। এবং শ্রেণী কারা হয়? যারা ওপর নিচে থাকে, ঠিক আছে? তাহলে আমাদের অনুভূমিক সারণীগুলোকে কি বলা হয়? পর্যায়। পর্যায় এবং উল্লম্ব সারণী, উল্লম্ব মানে কি? যেগুলো ওপর নিচের দিকে এরকম ভার্টিক্যালি থাকে, তাদেরকে আমরা কি বলি? শ্রেণী বা গ্রুপ বলে থাকি। বুঝা গেল? এবার আমাদের শ্রেণী বা গ্রুপে কি হয়? মৌলগুলোর যোজ্যতা এবং রাসায়নিক ধর্ম কিন্তু একই হয়। তাহলে যোজ্যতা এবং রাসায়নিক ধর্ম কি আমাদের একই হবে শ্রেণী বা গ্রুপ বরাবর, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। এবং বাম থেকে ডান দিকে গেলে আমাদের মৌলের কি হয়? ক্রমিক পরিবর্তন ঘটে। তার মানে ধরি আমার এখানে হাইড্রোজেন আছে, তারপর এখানে হিলিয়াম থাকে, তাহলে এখানে 1, এখানে 2, আবার এখানে লিথিয়াম, তারপর বেরিলিয়াম, তারপর বোরন, তাহলে কি হচ্ছে? এখানে 3, এখানে 4, এখানে 5, তার মানে কি হচ্ছে? ক্রমিক পরিবর্তন ঘটছে বলতে মানে আমাদের বাম থেকে ডান দিকে যত আমি যাব তত পরমাণু ক্রমাঙ্কটা বৃদ্ধি পেতে থাকবে, তাই বলা হচ্ছে। কিন্তু আমাদের মিলগুলো কোথায় পাবো? মিলগুলো কিন্তু আমি পাবো আমাদের শ্রেণীতে, যেখানে একটা শ্রেণীভুক্ত প্রত্যেকটা মৌলদের মধ্যে রাসায়নিক ধর্মের কিন্তু আমূল সাদৃশ্য দেখতে পাওয়া যাবে। আমূল মানে আমূল দুধ না, আমূল সাদৃশ্য মানে হচ্ছে অনেক সাদৃশ্য দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? চোখে পড়ার মতো সাদৃশ্য। আচ্ছা, এবার আমাদের প্রশ্ন করবে যে মেন্ডেলিফের পর্যায় সারণী তৈরির সময় কতগুলো মৌল ছিল? তাহলে মেন্ডেলিফের পর্যায় সারণী তৈরির সময় কিন্তু আমাদের 63টা মৌল ছিল,
ঠিক আছে? এবং আমাদের আধুনিক পর্যায় সারণী মানে এখন কতগুলো আছে দীর্ঘ পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীকে কিন্তু আমরা দীর্ঘ পর্যায় সারণীও বলে থাকি। দীর্ঘ পর্যায় সারণী। এখন কতগুলো মৌল আছে তাহলে আমাদের 118টি মৌল আছে। ঠিক আছে? এবার আগে যখন মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেছিল তখন আমাদের কতগুলো পর্যায় ছিল? তখন কিন্তু পর্যায় ছিল 7টা এবং শ্রেণী ছিল 8টা। এবার তখন না আমাদের নোবেল গ্যাস আবিষ্কার হয়নি যখন মেন্ডেলিভ পর্যায় সারণী তৈরি করেছে। কিন্তু পরবর্তীকালে মেন্ডেলিভের যে পর্যায় সারণী তাতে আমরা কি করলাম? নোবেল গ্যাস আবিষ্কার হওয়ার পর আরেকটা নোবেল গ্যাসের জন্য আমরা শ্রেণী নিযুক্ত করলাম। তাই পরবর্তীকালে কিন্তু সেই সংখ্যাটা বেড়ে গিয়ে 9 হয়ে গেল। তাহলে এই যে 9 হলো, নতুন পর্যায় সারণী নতুন শ্রেণীটা কি এড হলো? নতুন শ্রেণী অ্যাড হলো আমাদের শ্রেণী শূন্য, যেটা কিন্তু আমাদের নিষ্ক্রিয় গ্যাসেদের জন্য। তাহলে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, যদি কেউ না জেনে থাকো নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস কি, তাহলে আমরা পরে পড়বো সেটা। তাহলে নিষ্ক্রিয় গ্যাস এবং নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস তাদের জন্য পরবর্তীকালে আমাদের শ্রেণী শূন্য অ্যাড হলো আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীতে। তাই কি পরবর্তীকালে শ্রেণীটা 9 হয়ে দাঁড়ালো। ঠিক আছে? আর আধুনিক পর্যায় সারণীতে কি হয়? আমাদের 7টা পর্যায় এবং 18টি শ্রেণী থাকে। ঠিক আছে? গেল। এবার তাহলে আমরা পড়বো যে মেন্ডেলিফের পর্যায় সারণীর কি কি ত্রুটি ছিল। তাহলে আমি এক এক করে কিছু ত্রুটি লিখছি। প্রথম ত্রুটি আমরা বলছি যে আইসোটোপ জনিত ত্রুটি। কি ত্রুটি? আইসোটোপ জনিত ত্রুটি। আচ্ছা আমাদের এটা বলো তো যে আমাদের মেন্ডেলিফের পর্যায় সারণীর ভিত্তি কি ছিল? তাহলে তার ভিত্তি ছিল মানে তিনি মুখে কি বলছিলেন? তিনি বলছিলেন যে আমি ভর নিয়ে কাজ করছি, তাই তো? আচ্ছা আইসোটোপ কাদের বলে? আইসোটোপ তাদের বলে যাদের কিন্তু আমাদের আমাদের পরমাণু ক্রমাঙ্কগুলো এক। পরমাণু ক্রমাঙ্ক যা হয় এক মানে কি? এক না সংখ্যায় মানে একই, সেম। ঠিক আছে? তাহলে যাদের আমাদের পরমাণু ক্রমাঙ্ক একই অর্থাৎ মৌলটাই একই, পরমাণু ক্রমাঙ্ক বদলে গেলে কি হয়? মৌলটাই বদলে যায়। ঠিক আছে? কিন্তু তাদের ভরটা আলাদা, মানে এখানে 1, এখানে 2, এখানে 3। 1 কে কি বলা হয়? আমাদের প্রোটিয়াম। 2 কে কি বলা হয়? আমাদের ডয়টেরিয়াম। আর 3 কে ট্রিটিয়াম বা ট্রিটিয়াম। ঠিক আছে? তাহলে এদের যে আমার এখানটায় প্রত্যেকটা আইসোটোপ, এদের তো ভরটা আলাদা, এদের ভর আলাদা তো। তাহলে এদেরকে আলাদা আলাদা জায়গায় রাখার কথা ছিল না? তার মানে এখানে একটা 1 থাকলো, তার পাশে আমাদের 2 এর জায়গা দেওয়া হলো, তার পাশে আমাদের 3 এর জায়গা দেওয়া হলো। পর্যায় সারণীতে তাহলে 3 রকম হাইড্রোজেন আলাদা আলাদা থাকার কথা। কিন্তু তা তো আমাদের যে মেন্ডেলিফ কাকা ছিলেন, মেন্ডেলিফ কাকা তা তো করলেন না। তিনি কি করলেন? তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি তো ভর নিয়ে কথা বলছেন, তাহলে আপনি এই 3 জনকে আলাদা জায়গায় রাখবেন তো? মেন্ডেলিফ বলল না, আমি এদের 3 জনকে একই জায়গায় রাখবো। বললো কেন? বললো আমি তা বলতে পারবো না। তাহলে এটা একটা ভুল হয়ে গেল যে তিনি আইসোটোপদেরকে একই জায়গায় রাখলেন না, অথচ তিনি বলছেন যে আমি ভর নিয়ে কাজ করছি। ঠিক আছে? সরি, একই জায়গায় রাখলেন কিন্তু তিনি বলছেন যে আমি ভর নিয়ে কাজ করছি। ভর নিয়ে কাজ করলে তো আমি করতেই পারবো না একই জায়গায়। এখন আমরা কি জানি যে আমরা পারমাণবিক ক্রমাঙ্ক নিয়ে কাজ করি। তাহলে প্রত্যেকের পারমাণবিক ক্রমাঙ্ক একই মানে আমি তাদেরকে কি একই জায়গায় রাখবো। তাই হাইড্রোজেনের একটাই স্থান থাকবে। আমাদের কি গ্রুপ 1 এ আমরা রাখি। মানে জেনারেলি গ্রুপ 1 এ রাখি, বাট ওটার ম্যাচিং আমরা পরে দেখবো যে গ্রুপ 17 সাথেও ম্যাচ করে ওটা। ঠিক আছে? তাহলে এটা একটা ভুল। দ্বিতীয় ভুল, একই রকমের ভুল। তিনি আমাদেরকে বলছেন কি যে তার ভিত্তি আমাদের কি? তার ভিত্তি আমাদের ভর। তার ভিত্তি যদি ভর হয়ে থাকে তাহলে তিনি দুটো মৌল দেখলেন, একটা হচ্ছে আমাদের আর্গন, একটা হচ্ছে আমাদের পটাশিয়াম। এবার পটাশিয়ামের ভর হচ্ছে 39 এবং আর্গনের ভর হচ্ছে 40। তাহলে কাকে আগে রাখার কথা? তাহলে তিনি যেহেতু ভর নিয়ে কাজ করছেন তাহলে যার ভর আগে, মানে যার ভরটা কম তাকে আগে রাখার কথা, এবং যার যার ভর বেশি তাকে কি পরে রাখার কথা। তাহলে প্রথমে আসবে আমাদের পটাশিয়াম, তারপরে আসবে আমাদের আর্গন। কিন্তু যারা জানো তারা এই জিনিসটা খুব ভালো করে জানো যে আমাদের আর্গন কিন্তু পর্যায় সারণীতে আগে থাকে এবং পটাশিয়াম আমাদের পরে থাকে। তাহলে আমি যদি ভর নিয়েই কাজ করতে চাই তাহলে কি এটা ঠিক দাঁড়ালো? না। তাহলে তিনি মুখে বলছেন যে আমি ভর নিয়ে কাজ করছি, কিন্তু ওই যে বলেছিলাম আমাদের মেন্ডেলিফ যে বিজ্ঞানী ছিলেন তিনি কিন্তু খুবই চালাক ছিলেন, খুবই মানে ব্রিলিয়ান্ট ছিলেন বিজ্ঞানী হিসেবে। তাহলে তিনি কিন্তু বললেন যে আমি আর্গনকেই আগে রাখবো, কারণ আমি মনে করছি যে এই আর্গনকে যদি আমি আগে রাখি তবেই কিন্তু এখানে আমি একটা সিমিলারিটি পাবো, পটাশিয়ামকে আগে রাখলে সিমিলারিটি পাবো না। তাহলে তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বলছেন যে তাহলে ভর নিয়ে কাজ করছেন, আপনি জানেন যে আর্গনের ভরটা বেশি, তাহলে আপনি আগে রাখছেন, তাহলে এটার যুক্তি কি? তিনি কিন্তু যুক্তিটা দিতে পারলেন না। তাহলে এটা তার দ্বিতীয় ভুল, ত্রুটি হয়ে গেল। তৃতীয় ত্রুটি আমরা বলবো যে হাইড্রোজেনের অবস্থান। ঠিক আছে? হাইড্রোজেনের অবস্থান। এবার এই হাইড্রোজেনের অবস্থানটা আজও আমরা ঠিক করতে পারিনি। কারণ হাইড্রোজেন হচ্ছে দুমুখো সাপ। ও আমাদের গ্রুপ 1 যে মৌলগুলো আছে সেই গ্রুপ 1 মৌলদের মতোও ধর্ম দেখায়, আবার গ্রুপ 17 মৌল যারা আছে তাদের মতোও ধর্ম দেখায়। তাহলে হাইড্রোজেনকে আমি কোথায় রাখবো? গ্রুপ 1 এ না গ্রুপ 17? গ্রুপ 17 হবে এটা। গ্রুপ 17 তে। তাহলে এটা কিন্তু আজও একটা মিস্ট্রি, যেটাকে কিন্তু আমরা সলভ করতে পারিনি। মানে মিস্ট্রি না, মানে এটা এখনো অবধি মানে আমরা সঠিক এর কোনো স্থান পাইনি এখনো অবধি আরকি। ঠিক আছে? ওকে, তাহলে এগুলোই হচ্ছে আমাদের কি এই জিনিসগুলো। আর এছাড়া ল্যান্থানাইড অ্যাক্টিনাইডদেরকে কি আমরা মূল সারণীর বাইরে রেখেছি, এটা একটা জিনিস যে তোমরা লিখে দিতে পারো। তাহলে এগুলোই আমাদের ছিল কি মেন্ডেলিফের পর্যায় সারণী ত্রুটি সমূহ। এবার তাহলে আমরা চলে যাবো যে আমাদের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে। তা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে আমাদের আধুনিক পর্যায় সারণী,
যেখানে এটা কি আমাদের প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী, এটা তৃতীয় শ্রেণী, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এরকম সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম শ্রেণী, 12তম শ্রেণী, এটা 13 নম্বর শ্রেণী, এটা 14 নম্বর শ্রেণী, এটা 15 নম্বর শ্রেণী, এটা 16, এটা 17 এবং এটা কি আমাদের 18 নম্বর শ্রেণী। আমরা বলেছিলাম যে আমাদের 18টা শ্রেণী থাকে এবং এই যে পাশাপাশি রয়েছে, এই যে পাশাপাশি এখানে হাইড্রোজেন আর হিলিয়াম, এরা কি আমাদের প্রথম পর্যায়ের আছে। তারপর কি এটা দ্বিতীয় পর্যায়, এটা তৃতীয় পর্যায়, এটা চতুর্থ পর্যায়, এটা পঞ্চম পর্যায়, এটা ষষ্ঠ পর্যায়, এটা সপ্তম পর্যায়, ঠিক আছে। আর এই পর্যায় সারণীর বাইরে আমরা কাকে রেখেছি, আমাদের ল্যান্থানয়েড শ্রেণী এবং অ্যাক্টিনয়েড শ্রেণী, এদেরকে, ঠিক আছে। আচ্ছা, এইবার এই যে আমি এরকম ভাবে রাখলাম, তাহলে এদের এই প্রথম পর্যায়কে আমরা কি বলি, দ্বিতীয় পর্যায়কে আমরা কি বলি, প্রথম পর্যায়ে কে আছে, প্রথম পর্যায়তে আমরা যদি বলি তাহলে আমাদের এদিকে আছে হাইড্রোজেন এবং এদিকে আছে আমাদের হিলিয়াম, তাহলে প্রথম পর্যায়ে মাত্র দুজন রয়েছে। দ্বিতীয় পর্যায়ে কে আছে, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে দ্বিতীয় পর্যায়ে এরা রয়েছে, কতজন আছে, 1 2 আর এদিকে 6 জন, মোট কতজন হলো, 8 জন হলো। তারপর সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, তাহলে আমাদের তৃতীয় পর্যায়েও কতজন আছে, 8 জন রয়েছে। তারপর আমি যদি 4 নম্বর পর্যায়ে ধরি, তাহলে এখানে কিন্তু মোট আমি যদি গুণে দেখি তাহলে 18 জন রয়েছে, ঠিক আছে। এরকম ভাবেই এখানে কিন্তু দেখতে গেলে মনে হবে 18 জন, কিন্তু না, এখান থেকেই আমাদের কিন্তু আবার এসে না, এখানেও 18 জন আছে, কিন্তু আমি যদি ষষ্ঠতে দেখি তাহলে এখানে কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে যে 18 জন, কিন্তু না, এখানে 32 জন আছে, কারণ এরপর থেকেই কিন্তু এখান থেকে চালু হয়, ঠিক আছে। এই যে 57, তারপর 58 থেকে কিন্তু এই যে এখানে রয়েছে 71 অব্দি, তারপর আবার 72 কিন্তু এই যে এইচএফ থেকে চালু হচ্ছে। তাই আমি যখন ষষ্ঠ পর্যায়ে দেখতে যাব তখন কিন্তু আমাকে কি করতে হবে, যে এই অবধি 3 জন, তারপর কিন্তু এখান থেকে দেখতে হবে এরাও কিন্তু এরই অভ্যন্তরে রয়েছে, তারপর আবার এখান থেকে গুনতে হবে, তাই আমি যদি কাউন্ট করি তাহলে 32 জন আসবে। তাহলে এরকম ভাবে আমাকে পর্যায়গুলো সম্পর্কে পড়তে হবে। তাহলে প্রথম পর্যায়ে কি মাত্র দুটো মৌল আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম, তাহলে প্রথম মৌল কি হাইড্রোজেন এবং অন্তিম মৌল কি আমাদের হিলিয়াম, ঠিক আছে। ব্র্যাকেটে কি লেখা আছে, তাদের পারমাণবিক ক্রমাঙ্ক লেখা আছে। আচ্ছা, দ্বিতীয় পর্যায়ে কি ছিল, দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে আমাদের লিথিয়াম দিয়ে, শেষ হচ্ছে আমাদের নিয়ন দিয়ে। তাহলে আমাদের প্রথম মৌলকে, প্রথম মৌল আমাদের লিথিয়াম, শেষ মৌল আমাদের নিয়ন। এবার আমরা ম্যাজিক নাম্বার মনে রাখবো। ম্যাজিক নাম্বার কি, 2, 2 বার 8, 2 বার 18, তারপর কি আমাদের 2 বার 32, ঠিক আছে, এটা আমাদের ম্যাজিক নাম্বার। তাহলে প্রথম পর্যায়ে থাকবে আমাদের 2, তারপর 8, তারপর 8, তারপর 2 বার 18, তারপর 2 বার 32, এটা আমরা মনে রাখবো ম্যাজিক নাম্বার হিসেবে, ঠিক আছে। অন্য কিছু কাজেও লাগে যেগুলো তোমাদের এইচএস এ খুব, এই সরি, মাধ্যমিকে খুব বেশি দেয় না, এইচএস বা তোমরা যখন জয়েন্ট নিট দেবে তখন কাজে লাগবে বেশি, ঠিক আছে। তো আমাদের মৌল প্রথমে দুটো থাকবে, দ্বিতীয় পর্যায়ে থাকবে 8টা, তৃতীয় পর্যায়ে থাকবে 8টা, চতুর্থ পর্যায়ে থাকবে 18টা, পঞ্চম পর্যায়ে থাকবে 18টা, ষষ্ঠ পর্যায়ে থাকবে 32টা এবং সপ্তম পর্যায়ে আমরা বলি 32টা, ব্র্যাকেটে প্রায় লেখা আছে, কেন, কারণ এটা আমাদের অসম্পূর্ণ পর্যায়। কেন, কারণ নতুন কোনো মৌল যদি আবিষ্কার হয় তাহলে তাকেও হয়তো আমরা সপ্তম পর্যায়েতেই স্থান দেবো, ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো আমি আর এখান থেকে রিড আউট করছি না, আমি শুধু একটা কথা বলে দেবো যে সপ্তম পর্যায়ে আমরা যাদেরকে পাচ্ছি, শেষে যাদেরকে দেখতে পাবো, তারা কি হবে, তারা আমাদের রেডিও অ্যাক্টিভ হবে বা তেজস্ক্রিয় হবে, ঠিক আছে। কি বলছি, এরা এরা হচ্ছে আমাদের রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, ফ্রান্সিয়াম বা এখানে ওজি যে আছে, ঠিক আছে, ইউইউও। ওকে, এবার আমরা শ্রেণী সম্পর্কে জানবো। শ্রেণী মানে কি, যারা ভার্টিক্যালি আছে, ঠিক আছে। ভার্টিক্যালি কে ছিল, প্রথমে ছিল আমাদের গ্রুপ 1, তাই তো। গ্রুপ 1 এ কে ছিল আমাদের, হায়, লি, না, কা, রব, সে, ফারিয়ার। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের গ্রুপ 1। তাহলে এই গ্রুপ 1 এর একটা স্পেশালিটি আছে, যে এই গ্রুপ 1 এর মধ্যে যে সকল আমাদের এলিমেন্টস গুলো আছে তাদের মধ্যে আমাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য পাবো আমি, আর এদের আমাদের নাম বলা হয় যে এরা আমাদের ক্ষার ধাতু, ঠিক আছে। তাহলে এরকম ভাবে আমাদেরকে বাকিদেরটাও জানতে হবে। আমাদের গ্রুপ 2 এলিমেন্টস যদি আমি বলি তাহলে তারা কি আছে, তারা হবে আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, ঠিক আছে, এসআর, বাপ, রাজি। তাহলে এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে, এদেরকে কি বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এদেরও রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে। একইভাবে আমি যদি গ্রুপ 17তে চলে আসি, তাহলে গ্রুপ 17তে আমরা কি বলবো, যে ফিরকাল, বাহার, আই, আই হবে সরি, আই, আন্টি। তাহলে এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় হ্যালোজেন। একইভাবে আমি যদি গ্রুপ 18তে চলে যাই তাহলে কি হবে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, আর নিচে থাকবে ওজি। তাহলে এরাও কি আমাদের, এদেরকে আমরা বলবো নোবেল গ্যাস। তাহলে এদের মধ্যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য রয়েছে। তাহলে এরকম ভাবে কিন্তু আমরা আমাদের শ্রেণীগুলোকে ডিফাইন করি। তাহলে কোন শ্রেণী কি সেটা আমাদের জানতে হবে। সাথে সাথে আমরা একটু ব্লক সম্বন্ধে জেনে নেবো। তাহলে আমাদের এস ব্লক, এস ব্লক কোনটা, এস ব্লক হচ্ছে আমাদের এই দুটো, ঠিক আছে, মানে এই দুটো শ্রেণী হচ্ছে আমাদের এস ব্লকের আন্ডারে পড়ে। ব্লক কি করে আসছে সেটা তোমরা যখন কোয়ান্টাম নাম্বার জানবে ক্লাস 11-এ তখন বুঝতে পারবে, ঠিক আছে। কেন বলছি আমি একটু বোঝাচ্ছি, যে কেন আমি ব্লকটা পড়াতে গেলাম যখন তোমাদের ব্লক সিলেবাসেই নেই, সেটা আমি ডি ব্লকের জন্য পড়াতে নিচ্ছি মেইনলি।
আচ্ছা, তাহলে এস ব্লক কারা? এস ব্লক হচ্ছে প্রথম দুজন, তার মানে শ্রেণী 1 এবং শ্রেণী 2। এবার শ্রেণী 1 কে আমরা কি বলি? ক্ষার ধাতু বলি। এবার শ্রেণী 1 এর মধ্যে কে থাকে? শ্রেণী 1 এর মধ্যে থাকবে আমাদের হাই, লি, না, কা, রাব, সে। এবার এর মধ্যে হাইড্রোজেন কি ধাতু? না। তাহলে হাইড্রোজেন বাদ দিয়ে বাকি প্রত্যেকেই কিন্তু আমাদের ক্ষার ধাতু। বোঝা গেল? শ্রেণী 2 কি? শ্রেণী 2 হচ্ছে আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। কি? আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। ঠিক আছে? তাহলে এরা প্রত্যেকে কি আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু। গেল। এবার ডি ব্লক পরে পড়াবো, আগে আসছে আমাদের পি ব্লক এলিমেন্ট। তাহলে পি ব্লক এলিমেন্টে আমাদের প্রথমে বলছে শ্রেণী 16। তাহলে শ্রেণী 16 কি হয়? ও, স্টাইল, সে, তেল, পলিশ। তাহলে এরা কি? এরা প্রত্যেক হচ্ছে আমাদের চ্যালকোজেন মৌল। ঠিক আছে? এরপর বলছি আমাদের হ্যালোজেন। হ্যালোজেন মানে কি? গ্রুপ 17। তাহলে কি? পীর, কাল, বাহার, আই, আন্টি। তাহলে এরা কি? আমাদের হ্যালোজেন মৌল। এরপর আসছে আমাদের শ্রেণী 18 নোবেল গ্যাস। নোবেল গ্যাসের জন্য আমি কোনো নিমোনিক্স ইউজ করি না। তাহলে সেটা কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। আর নিচে থাকবে ওজি। ঠিক আছে? তাহলে এরা কি? এরা হচ্ছে আমাদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। তাহলে এগুলো আমরা জানলাম। এবার আসবো আমাদের ডি ব্লক এলিমেন্টে। এবার ডি ব্লক এলিমেন্ট কোথায় থাকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি বললাম যে আমাদের এই পাশের এরা কি? এস ব্লক এলিমেন্ট। ঠিক আছে? এরা কি? এরা হচ্ছে আমাদের এস ব্লক এলিমেন্ট। এই যে নিচে যারা আছে এরা হচ্ছে আমাদের এফ ব্লক এলিমেন্ট। ঠিক আছে? এবং এই যে 13 থেকে 18, এই 13 থেকে 18 কি? এরা হচ্ছে আমাদের পি ব্লক এলিমেন্ট। তাহলে পড়ে রইলো কারা? পড়ে রইলো আমাদের এই 3 থেকে 12 অব্দি। তাহলে 3 থেকে 12 অব্দি এরা কি? এরা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট। তাহলে আমাদের ডি ব্লক এলিমেন্ট কারা? ডি ব্লক এলিমেন্ট হবে আমাদের 3 থেকে 12 অব্দি। এইবার এই ডি ব্লক এলিমেন্টদেরকে বলা হয় আমাদের সন্ধিগত মৌল। কিন্তু দেয়ার ইজ আ টুইস্ট। কি? যে আমার এই যে সন্ধিগত মৌল তার মধ্যে আমাদের যে গ্রুপ, এখানে গ্রুপের মধ্যে এই যে ZnCdHg এরা কোন গ্রুপে আছে? আমাদের 12 নম্বর গ্রুপে আছে। এই গ্রুপ 12 তে যারা আছে ZnCdHg, জিঙ্ক, ক্যাডমিয়াম এবং আমাদের পারদ। ঠিক আছে? হাইড্রাজিরাম। তাহলে এরা কিন্তু আমাদের ডি ব্লক এলিমেন্ট। স্বাভাবিক যে আমাদের 3 থেকে 12 অব্দি আমাদের মৌলগুলোকে আমরা কি বলি? ডি ব্লক মৌল। কিন্তু এদেরকে কিন্তু আমি সন্ধিগত মৌল বলতে পারবো না। ঠিক আছে? কি বললাম? যে এরা আমাদের ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে, কিন্তু এদেরকে আমি সন্ধিগত মৌল বলতে পারবো না। যার কারণটা তোমরা পরবর্তীকালে উঠলে দেখবে যে এদের আমি যদি এক্সাইটেড স্টেটেও নিয়ে যাই তাহলে কিন্তু হাফ ফিল্ড অরবিটাল আমরা পাই না, মানে পার্শিয়াল ফিল্ড অরবিটাল আমরা পাই না। তখনও কিন্তু এদের 3d10 বা 4d10 5d10 এরকম পাওয়া যায়। ঠিক আছে? তাহলে কিন্তু আমি এদেরকে সন্ধিগত মৌল বলতে পারবো না, ডি ব্লক এলিমেন্ট বলতে পারবো। তাহলে গ্রুপ আমাদের যে 3 থেকে 11 অব্দি এরা প্রত্যেকে ডি ব্লক এলিমেন্ট প্লাস প্রত্যেকেই কি? সন্ধিগত মৌল। কিন্তু আমাদের ZnCdHg এই তিনজন কিন্তু ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে, কিন্তু সন্ধিগত মৌল আমি এদেরকে বলতে পারবো না। বুঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের জানার ছিল, তাই জন্য কিন্তু আমি ব্লক এলিমেন্টটা পড়িয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের যে ওই শ্রেণী 1, ঠিক আছে, সরি শ্রেণী 11, শ্রেণী 11 কি? আমাদের কন, আগে, আয়া। তাহলে এই যে কপার মানে কি? আমাদের তামা। এজি মানে কি? আমাদের আর্জেন্টাম মানে আমাদের রূপা। এবং ইউ মানে কি? আমাদের সোনা। তাহলে এই তিনজন কিন্তু আমাদের মুদ্রা ধাতু। ঠিক আছে? যেহেতু আমাদের সোনার মুদ্রা, তামার মুদ্রা, আমাদের রূপার মুদ্রা তৈরি করা হয়, তাই এদেরকে কি বলা হয়? কয়েনেজ মেটাল বা আমাদের মুদ্রা ধাতু। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু ছিল আমাদের বিভিন্ন পরিচিতি আমাদের শ্রেণী এবং পর্যায়ের। এবার আমরা পড়বো আমাদের নামকরণের কারণগুলো। প্রথম আমরা বলছি যে আমাদের ক্ষার ধাতু। তো আমরা ক্ষার ধাতু সম্পর্কে ডিটেলসে পড়ে নেবো। আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিই এখান থেকে। নিয়ে আমরা ক্ষার ধাতু সম্পর্কে পড়বো। ঠিক আছে? তাহলে আমরা হেডিং করি আমরা ক্ষার ধাতু। আচ্ছা, ক্ষার ধাতু কাদেরকে বলি? আমরা গ্রুপ 1 এলিমেন্টস দেরকে বলি। ঠিক আছে? গ্রুপ 1 এ কারা থাকে? গ্রুপ 1 এ থাকে আমাদের হাই, লি, না, কা, রাব, সে, ফারিয়ার। এর মধ্যে হাইড্রোজেনকে আমি বাদ দিলাম কারণ হাইড্রোজেন লাস্টে আম নেই, তো আমরা ধাতু নয়। ঠিক আছে? জিঙ্ক, এরকম এক দুটো ধাতু আছে যাদের লাস্টে আম না থাকা সত্ত্বেও তারা কি ধাতু, কিন্তু বাকি প্রত্যেকটা ধাতুর শেষে কিন্তু আম থাকবে। লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লাস্টে আম থাকা মানে কি? ধাতু। ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা ট্রিক। আচ্ছা, এইবার আমাদের লিথিয়ামের কত আমাদের পরমাণু ক্রমাঙ্ক? 3। এর সাথে আমি কি করবো তাহলে? এখান থেকে আমি ওই যে ম্যাজিক নাম্বার বলেছিলাম 2, 8, 8, 18, 18, 32, 32। তাহলে আমি এই ঘরটা কি থাকবে? আমাদের 2। তাহলে আমি যদি এখান থেকে এখানে আসতে চাই তাহলে 2 ঘর দিয়ে যোগ করবো। তাহলে হাইড্রোজেন হচ্ছে 1, 2 যোগ করলে 3। 3 এর থেকে যখন আমি সোডিয়ামে আসবো তাহলে কি করবো? প্রথমে 2 যোগ করবো, তারপর 8 যোগ করবো। তাহলে 8 আর 3 11, তারপর আবার 8 যোগ করবো, তাহলে কত হবে? 19। তারপর 18 যোগ করবো, তাহলে 19 এর সাথে আমি যদি 18 যোগ করি তাহলে কত হবে? আমাদের 37। 37 এর সাথে এবার তাহলে কত যোগ করতে হবে? 18 যোগ করতে হবে। ঠিক আছে? তারপর আরেকবার 18 যোগ করবো, তারপর এরকম ভাবে আমি যোগটা করতে পারবো। তাহলে এই জন্য আমি বলেছিলাম যে এগুলো আমাদের ম্যাজিক নাম্বার। ঠিক আছে? যদিও তোমাদের এগুলো অতটা আসবে না, তাই মাথা ঘামিয়ে লাভ নেই, তাই আমি এটা মুছে দিচ্ছি। তোমাদের আসবে কি সেটা আমি বলছি।
আমি বলছি যে আমাদের হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক কত? হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1। আমাদের লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? লিথিয়ামের হচ্ছে 3। সোডিয়ামের কত? 11। এবং পটাশিয়ামের কত? পটাশিয়ামের হচ্ছে 19। আমি যদি এদের ইলেকট্রন বিন্যাস করি, আমি হাইড্রোজেন বাদ দিচ্ছি, তাহলে লিথিয়ামের করলে কত হবে ইলেকট্রন বিন্যাস? 2,1। প্রথমে আমি 2 রাখতে পারি, তারপর 8 অব্দি রাখতে পারি। তা 8 তো লাগবে না, 3 করতে গেলে 2,1। আচ্ছা, সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 2, তারপর 8 অব্দি রাখতে পারি, তাহলে 10 হয়ে গেল, তারপর কি 1। পটাশিয়াম কত? 2, তারপর 8, 10 হয়ে গেল, তারপর 8, তাহলে 18 হলো, তাহলে কি লাস্টে আবার 1। তাহলে এবার আমরা দেখবো শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে। তার মানে প্রত্যেকের কিন্তু শেষ কক্ষে একটা করে ইলেকট্রন। তার মানে আমি যখন দেখবো যে রুবিডিয়াম, তারও কিন্তু শেষ কক্ষে একটা ইলেকট্রন, সিজিয়ামেরও কিন্তু একটা ইলেকট্রন, ফ্রান্সিয়ামেরও কিন্তু শেষ কক্ষে একটা ইলেকট্রন থাকবে। ফ্রান্সিয়াম সম্পর্কেও আমরা বেশি পড়াশোনা করবো না, কারণ আমাদের শেষের যে মৌল সে কি, সে হচ্ছে আমাদের তেজস্ক্রিয়। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞাসা করে যে একটি তেজস্ক্রিয় ক্ষার ধাতুর নাম লেখো, তাহলে আমি কি বলবো? শেষে যে আসে সে, তার মানে আমাদের ফ্রান্সিয়াম। ঠিক আছে। আচ্ছা, এবার তার মানে যদি আমাদের শেষ কক্ষে একটা করে ইলেকট্রন থাকে, 4-এর কম থাকলে কি হয়? সেটাই আমাদের প্লাসে আসে, তাহলে তার যোজ্যতা কত? +1। তার মানে প্রত্যেকেরই যোজ্যতা কত? প্রত্যেকের যোজ্যতা কিন্তু +1। তার মানে আমাদের ক্ষার ধাতুর যোজ্যতা কত হয়? ক্ষার ধাতুর যোজ্যতা হয় আমাদের +1। তার মানে যখন এরা ভাঙবে তখন কিভাবে ভাঙবে? তখন ভাঙবে এরা +1 যোজ্যতা সহ। তাহলে এখন যদি আমি একটা কাজ করি, আমি সোডিয়ামকে নিলাম, তার সাথে আমি জলের বিক্রিয়া ঘটাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো তো যে আমাদের সোডিয়াম কিসে ভাঙবে? সোডিয়াম ভাঙবে আমাদের Na+1 এ। এবং হাইড্রোজেন কিসে ভাঙে? হাইড্রোজেন ভাঙে আমাদের H+OH-এ। তাহলে বলো তো এবার আমাদের যে Na+, এই Na+ কার সাথে যুক্ত হবে? OH- এর সাথে যুক্ত হবে। তাহলে তৈরি কি হবে? NaOH। এবং এদিকে তাহলে তৈরি হবে কি? একটা H তো কিছু করতে পারে না, তাহলে কি হবে? আমাদের H2 বা হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তাহলে সেটা কিন্তু আমাদের রিলিজ হয়ে যাবে। আচ্ছা, এবার কি আমাকে বিক্রিয়া ব্যালেন্স করতে হবে? হ্যাঁ, বিক্রিয়া ব্যালেন্স করতে হবে, কারণ এখানে একটা, দুটো, তিনটে হাইড্রোজেন। এখানে কতগুলো আছে? এখানে আছে কিন্তু আমাদের মাত্র দুটো হাইড্রোজেন। তাহলে আমি কি দিয়ে ব্যালেন্স করি? আমি এক কাজ করি যে আমি এদিকে 2 বসিয়ে দিই এবং এখানে 2 বসিয়ে দিই। তাহলে এই আই গেস আমার ব্যালেন্স হয়ে যাচ্ছে। না, এখানে আমাকে তাহলে 2 বসাতে হবে। তাহলে এবার ব্যালেন্স হয়ে গেছে। হুম। দুটো নাইট্রোজেন, দুটো অক্সিজেন, এখানেও দুটো অক্সিজেন, এখানে দুটো হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, চারটে হাইড্রোজেন, এখানে 2 দুগুণে 4টে হাইড্রোজেন। তাহলে হয়ে গেল আমাদের বিক্রিয়া ব্যালেন্স। তাহলে আমাদের কি হবে? ক্ষার ধাতুর অন্য কেউ যদি থাকে, তাহলেও কি হবে? একই রকম বিক্রিয়া হবে। বোঝা গেল তাহলে? তাহলে আমাদের ক্ষার ধাতুগুলো কিন্তু জলের সাথে বিক্রিয়া করে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। ঠিক আছে। তাহলে এই যে ক্ষার ধাতুগুলো, তাদের অক্সাইড এবং হাইড্রোক্সাইড গুলো কিন্তু তীব্র ক্ষারীয় ধর্ম আছে। তাহলে এর কিন্তু ক্ষারীয় ধর্ম উপস্থিত। তাই এদেরকে কি বলি আমরা? ক্ষার ধাতু বলে থাকি। বোঝা গেল তাহলে সমস্তটা? তাহলে ক্ষার ধাতু কি? জলের সাথে বিক্রিয়া করলে এরা তীব্র ক্ষার এবং অ্যালকালি তৈরি করে। যেরকম করে দেখালাম আমি। NaOH, তার মানে ওর মধ্যে কি রয়েছে? OH রয়েছে না? তাহলে এই যে OH মূলক রয়েছে, OH মূলক থাকা মানে কি? সেটা ক্ষার। ঠিক আছে। তাই কি এদেরকে ক্ষার ধাতু বলা হয়। আমি যদি বিক্রিয়া দেখাতে হয়, তাহলে বিক্রিয়া দেখিয়ে দেবো। এরপর আসছে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতুতে। তাহলে এবার আমি ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কেও পড়বো। তাহলে আমি আরেকটা পেজ ইনসার্ট করে নিই। এবার আমরা পড়বো কি? এবার আমরা পড়বো ক্ষারীয় মৃত্তিকা ধাতু সম্পর্কে। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এবার ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোন গ্রুপে থাকে? ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে আমাদের গ্রুপ 2 তে। তাই তো? এবার গ্রুপ 2 তে আমাদের তাহলে কি কি এলিমেন্টস রয়েছে? তাতে আমাদের আছে বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। ঠিক আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে? এবার বেটার কত আমাদের? বেটার হচ্ছে আমাদের 4। কি পরমাণু ক্রমাঙ্ক? ম্যাগনেসিয়ামের 12, ক্যালসিয়ামের 20। তাহলে আমি যদি ইলেকট্রন বিন্যাস করতে বসি, তাহলে কত হবে? 2,2। ম্যাগনেসিয়ামের করলে কত হবে? প্রথম ঘরে 2 রাখা যায়, তারপর 8 অব্দি রাখা যায়, তাহলে 10, তারপর কি 2। ক্যালসিয়ামে রাখলে 2, তারপর 8, 10 হয়ে গেল, তারপর আবার 8 রাখতে পারবো, তাহলে 18 হলো, তারপর কি 2। তাহলে শেষ কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? শেষ কক্ষে ইলেকট্রন আছে দুটো করে। তাহলে শেষ কক্ষে যদি দুটো ইলেকট্রন থাকে, মানে 4-এর কম থাকে, তাহলে তারা যখন ভাঙবে তখন তাদের যোজ্যতা কত হবে? ততই হবে প্লাসে। তাহলে কত যোজ্যতা হবে? +2 যোজ্যতা। তাহলে আমি কি বলবো যে ক্ষারীয় মৃত্তিকা ধাতুদের যোজ্যতা হচ্ছে আমাদের +2। ঠিক আছে। তার মানে তারা যখন ভাঙবে তখন কততে ভাঙবে? তখন তাহলে ভাঙবে +2 তে। ঠিক আছে। তাহলে আমি যদি এখন এদের বিক্রিয়া ঘটাতে যাই, তাহলে তখন কি হবে? যদি আমি এদের হট ওয়াটার রিঅ্যাকশন করাই, কি করলাম? আমি নিচ্ছি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সাথে আমি জলের বিক্রিয়া ঘটাচ্ছি। এটা একটু উত্তপ্ত জল নিতে হবে। তাহলে আমাদের ম্যাগনেসিয়াম কিসে ভাঙবে? ম্যাগনেসিয়াম আমাদের গ্রুপ 2 তে আছে, তাহলে কি হবে? +2 তে ভাঙবে। এবং এইচ কিসে ভাঙবে? এইচ ভাঙবে H+OH-এ। তাহলে আমাদের বিক্রিয়া কাদের মধ্যে হবে? সরি, মানে যুক্ত করা হবে এই যে প্লাস এবং মাইনাস। এবার যখন Mg আর OH পরস্পর আমাদের যুক্ত হবে, তখন কি হয়? ক্রিস ক্রস হয়। তার মানে OH এর 1 যাবে ম্যাগনেসিয়ামের কাছে, তাহলে ম্যাগনেসিয়ামের কাছে গেলে 1 লেখা লাগবে না। আর OH এর কাছে কত যাবে? OH এর কাছে যাবে ম্যাগনেসিয়ামের 2, তাহলে কত হবে এখানটায়? হোল টুয়াইস। এবং সাথে কে থাকছে তাহলে? সাথে এখানে H+ পড়ে থাকছে। তা H+ বলে তো কিছু আমাদের
একা এক্সিস্ট করতে পারে না, তাহলে সে কি করবে, এরকম দুটো যোগ হয়ে পরস্পর H2 আমাদের হাইড্রোজেন উৎপন্ন করবে। তাহলে এই যে আমাদের যে যৌগটা তৈরি হলো তাকে আমরা কি বলবো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এবং এর মধ্যে যে এই যে OH রয়েছে তার মানে কি, তার মানে এটা আমাদের কিন্তু ক্ষার তৈরি করছে, তাই একে কি বলবো আমরা, ক্ষারীয় ধাতু। এবং যেহেতু এদের পরিমাণটা মাটিতে পাওয়া যায় তাই এদেরকে কি বলি আমরা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। বোঝা গেল? তাহলে কোথায় ছিলাম আমরা, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তাহলে এটা হয়ে গেল যে আমাদের মূল ভূত্বকে পাওয়া যায়, তাই জন্য আমরা কি বলি মৃত্তিকা, এবং অক্সাইড গুলো যেহেতু ক্ষারীয় তাই আমরা বলি কি, ক্ষারীয় মৃত্তিকা ধাতু দুটোকে একত্রে। এরপর আমাদেরকে হচ্ছে হ্যালোজেন। তাহলে হ্যালোজেন কারা, হ্যালোজেন হচ্ছে আমাদের গ্রুপ 17 এলিমেন্টসরা। হ্যালোজেন কারা, গ্রুপ 17রা, গ্রুপ 17 কারা হয় তারা, ফির, কাল, বাহার, আই, আন্টি। ঠিক আছে, তাহলে এরা কি, আচ্ছা এদের মধ্যে সবার শেষে গিয়ে আছে, শেষে আছে আমাদের এটি, তাহলে এটা কি আমাদের তেজস্ক্রিয় হ্যালোজেন। একইভাবে আমাদের যখন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলছিলাম, তাহলে শেষে আছে আমাদের রেডিয়াম, তার মানে ওটা কি, ওটা হচ্ছে আমাদের কিন্তু তেজস্ক্রিয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এরা কেন আমাদেরকে হ্যালোজেন বলি, কারণ হ্যালো কথার অর্থ হচ্ছে লবণ এবং জেন মানে উৎপাদক। এবার এরা যারা থাকে না তারা কি হয়, সামুদ্রিক লবণের মতো যৌগ গঠন করে ধাতুর সাথে, তাই এদেরকে কি বলা হয়, হ্যালোজেন বলা হয়। ঠিক আছে। আচ্ছা, নোবেল গ্যাস, নোবেল গ্যাস কারা, নোবেল গ্যাস, গ্যাস হয় আমাদের গ্রুপ 18 মৌলরা। তাহলে এরা কারা, এরা হচ্ছে গ্রুপ 18 মৌলরা। কারা কারা হয়, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। সবসময় চেষ্টা করবে এদের যে পারমাণবিক ক্রমাঙ্ক সেগুলো মুখস্থ করে রাখার। ঠিক আছে। আচ্ছা, এদের কি হয়, আমি যদি হিলিয়ামের কথা বলি, হিলিয়ামের কত হয়, হিলিয়ামের হচ্ছে 2, তার মানে 2। এবার আমরা জানি যে 2 যাদের থাকে তারা কি হিলিয়ামের মতো থাকে, এবং হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসটা কি হয়, খুব সুস্থিত হয়। ঠিক আছে। এই দুইটাকে আমরা লিখতে পারি 1s2, পরবর্তীকালে আমরা পড়বো। তো এটা কি ফুললি ফিল্ড, আর যারা ফুললি ফিল্ড অরবিটাল হয় তারা কিন্তু খুব স্টেবল হয়। তাই কি আমাদের হিলিয়ামটা কিন্তু সুস্থিত। তার মানে হিলিয়াম কি কারোর সাথে বিক্রিয়া করতে চাইবে না, কারণ ও একাই সুস্থিত। একইভাবে আমি যখন নিয়নের কথা বলবো, নিয়ন হচ্ছে আমাদের 10, তাহলে সেটা কত হবে, 2,8। আমরা জানি যে শেষ কক্ষে আমাদের যদি 8টা করে ইলেকট্রন থাকে তাহলে অষ্টক সূত্র পালিত হয়, এবং তারা কি হয়, খুব স্টেবল হয়। সেটা কাদের জন্য বলি, আমাদের নোবেল গ্যাসদের জন্যই বলি। পরবর্তীকালে আমরা যখন এটাকে ভাঙাবো তখন আমরা ভাঙিয়ে দেখবো যে এরকম আমাদের শেষ কক্ষের ইলেকট্রন যে অরবিটাল সেটা কিন্তু ফুললি ফিল্ড থাকছে। তাই কিন্তু আমাদের এই নিষ্ক্রিয় গ্যাসগুলো খুব স্টেবল হয়। তাই এরা কি করে, আমাদের কোনো বিক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করে না। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না জন্য এদেরকে কি বলি আমরা, নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। এদেরকেই কিন্তু আমরা অভিজাত মৌল বলে থাকি। কি বলি, অভিজাত মৌল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আমাদের নোবেল গ্যাসদের কিন্তু আমরা অভিজাত মৌল বলে থাকি, অর্থাৎ গ্রুপ 18 মৌলদেরকেই কিন্তু আমরা অভিজাত মৌল বলবো। ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিন্তু অভিজাত মৌল টার্মটা একবার কিন্তু তোমাদের এসেছিল। ওকে, এবার আমরা জানবো যে সন্ধিগত মৌল কাদের বলে। সন্ধিগত মৌল বললাম যে আমাদের ZnCdHg বাদ দিয়ে বাকি 3 থেকে 12 নম্বর শ্রেণীভুক্ত যে মৌলরা আছে তাদেরকে আমরা কি বলি, সন্ধিগত মৌল। এরা প্রত্যেকে কিন্তু আমাদের ধাতু হয়। কি হয়, এরা কিন্তু প্রত্যেকে ধাতু হয়, এবং এদের কিন্তু পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, মানে এদের একাধিক যোজ্যতা দেখা যায়। কেউ +1 থাকবে, +2 থাকবে, একই সাথে থাকবে। যেরকম কপারের +1 যোজ্যতাও হয়, কপারের +2 যোজ্যতাও হয়। তাহলে একই মৌলের কিন্তু একাধিক যোজ্যতা থাকবে। ঠিক আছে। এবং এরা কি, এরা কিন্তু ধাতু হয়। ঠিক আছে। আচ্ছা, চ্যালকোজেন, চালকোজেন না চ্যালকোজেন। চ্যালকোজেন মানে কি, চ্যালকোজেন মানে হচ্ছে আকরিক গঠনকারী। তাহলে চ্যালকোজেন এলিমেন্টস কারা, চ্যালকোজেন এলিমেন্ট হচ্ছে আমাদের গ্রুপ কত, 16। গ্রুপ 16 তে কারা থাকে, ও, স্টাইল, সে, তেল, পলিশ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ঠিক আছে। তাহলে এরা কি করে, অক্সিজেন ও সালফার বেশিরভাগ ধাতুর আকরিক তৈরি করে, তাই এদেরকে কি বলে, আকরিক গঠনকারী বা চ্যালকোজেন শ্রেণী। এবং ধাতুকল্প, ধাতুকল্প কারা, ওই যে বললাম যে সকল মৌলের মধ্যে কি হয়, ধাতু এবং অধাতু উভয়ের ধর্মই বর্তমান। যেরকম আমাদের কি আর্সেনিক, অ্যান্টিমনি, এরা। ঠিক আছে। অ্যান্টিমনির সংকেত কিন্তু আমাদের Fb। ঠিক আছে। এবার যদি আমরা এর মধ্যে থেকে কি পড়তে হবে আমরা আলাদা করে বলি, তাহলে কি বলবো, যে আধুনিক পর্যায় সূত্র এবং মেন্ডেলিভের পর্যায় সূত্রের পার্থক্য কিভাবে আসবে। আমাদের এখান থেকে এমসিকিউ আসতে পারে যে আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি কি ছিল। তাহলে আধুনিক পর্যায় সূত্রের ভিত্তি কিন্তু দুটো, একটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস এবং পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে। পরমাণু ক্রমাঙ্কটা বললেই আমার উত্তর নাম্বার দিয়ে দেবে, কিন্তু আমি মেজরলি কিন্তু দুই ভাগেই ভাগটা করি। একটা হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক এবং ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস করলেই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ওই ব্লকগুলো কি করে আসে, তার ভিত্তিতেই কিন্তু আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এ ব্লককে ডিফাইন করতে পারি। তাই বললাম যে ইলেকট্রন বিন্যাস। তাহলে একদম অ্যাকুরেট উত্তর কি, পরমাণু ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে। এবার তুমি যদি ইলেকট্রন বিন্যাস নাও লেখো তাও কিন্তু নাম্বার দিয়ে দেবে। আর মেন্ডেলিফের সূত্র, তার ভিত্তি কি ছিল, তার ভিত্তি কিন্তু ছিল আমাদের পারমাণবিক ভর। ঠিক আছে। পারমাণবিক ভরের জায়গায় যে পারমাণবিক ক্রমাঙ্কটা আমাদের আসল ভিত্তি, সেটা কে প্রমাণ করলো, আমাদের কিন্তু মোজলে প্রমাণ করলো।
আচ্ছা, এরপর আমাদের দিতে পারে কিন্তু বড় প্রশ্ন হিসেবে যে মেন্ডেলিভের পর্যায় সারণীর 3টি ত্রুটি লিখতে। 1 নম্বর ত্রুটি আমি বলবো এই আইসোটোপের কথা, 2 নম্বর ত্রুটি বলবো হাইড্রোজেনের স্থান, এবং 3 নম্বর ত্রুটি আমরা বলবো কি, যে আমাদের আর্গন এবং পটাশিয়ামের মধ্যে কি ওই ভরের অ্যানোমালি করেছিলাম। এরকম 4 রকম অ্যানোমালি ছিল, ঠিক আছে? তাহলে আমাদের আর্গনের ভর যেরকম 40, কিন্তু পটাশিয়ামের ভর হচ্ছে আমাদের 39, তাহলে আগে রাখার কথা পটাশিয়ামকে, আর আর্গনকে পরে রাখার কথা, কিন্তু তিনি তা করলেন না। তাহলে এই 3টে ত্রুটি কিন্তু আমি উল্লেখ করবো তখন, ঠিক আছে? আচ্ছা, আর কি আমাদের যেখান থেকে এমসিকিউ বহুত আসবে, যে আমাদের কোন গ্রুপকে কি বলা হয়, যেরকম 1 নম্বর থেকে 18 নম্বরের মধ্যে যেগুলো বিশেষ নাম রয়েছে আমাদের, যেরকম গ্রুপ 11, গ্রুপ 11দেরকে আমরা কি বলি, গ্রুপ 11দেরকে আমরা বলি মুদ্রা ধাতু। কন, আগে, আয়া। এছাড়া চ্যালকোজেন, ফ্যালকোজেন, নিক্টোজেন ওগুলো তো বলে দিলাম। আচ্ছা, একটা আমরা এখানে ধরি না, সেটা হচ্ছে আমাদের নিক্টোজেন মৌল। নিক্টোজেন কারা? নিক্টোজেন হচ্ছে যারা শ্বাসরোধকারী মৌল, যেরকম নেহি পারোগে, বা এর থেকেও ভালো একটা নিমোনিক্স আছে আমার কাছে, যে নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি। কি? নেপাল, পাকিস্তান, অস্ট্রেলিয়া সবাই ভিখারি। তাহলে এরা কিন্তু আমাদের নিক্টোজেন মৌল বা শ্বাসরোধকারী মৌল। এছাড়া আমরা বিভিন্ন ধর্ম যেগুলো বলেছিলাম, যে আমাদের ডোবেরিনার সূত্র, নিউল্যান্ডের সূত্র, সেগুলো তো পড়েই নেব। সাথে কিন্তু আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি, যে পর্যায় বরাবর, শ্রেণী বরাবর বিভিন্ন ধর্মের পরিবর্তন, সেটা কিন্তু আমরা এক্ষুনি এবার নেক্সট পার্টে দেখবো। তাহলে আমাদের একটা পার্ট হয়ে গেল। এবার আমরা এই পার্টে মুভ করব, যে পার্টটা কি আমাদের বিভিন্ন পর্যাবৃত্ত ধর্মের পরিবর্তন। তো এবার আমরা শুরু করবো আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তাহলে পর্যাবৃত্ত ধর্ম কারা? যে ধর্মগুলো মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, মানে প্রোটন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নির্দিষ্ট ব্যবধানে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তার মানে আমি একটা নির্দিষ্ট পরিমাণ অল্টারনেশন যখন করব, তখন গিয়ে দেখবো যে আমার আবার একই রকমের ধর্ম পাবো আমি। ঠিক আছে? এক্সপ্লেন করবো, কোনো চিন্তা নেই। এগুলো কিসের সাথে? তাহলে আমাদের ক্রম বৃদ্ধি পাই আমরা পারমাণবিক সংখ্যার সাথে, মানে জেড এর সাথে। ঠিক আছে? জেড কোথায় লিখি? আমরা একটা পরমাণুর জেড কিন্তু লিখি পরমাণু ক্রমাঙ্কটা নিচে, এবং আমাদের ভরটা লিখি ওপরে। ঠিক আছে? যেরকম কি সোডিয়াম, ওপরে আমরা ভর লিখি 23, মানে যেটা ভর সংখ্যা, এবং নিচে লিখি পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে আমাদের পারমাণবিক ক্রমাঙ্কের ভিত্তিতেই কিন্তু মূলত আমাদের পর্যাবৃত্ত ধর্ম ডিফাইন হয়। ঠিক আছে? আচ্ছা, নির্দিষ্ট ব্যবধানে কি হয়? ধর্মের পুনরাবৃত্তি ঘটে। যেরকম এক্সাম্পল কি আমরা বলতে পারি, যে কোনো একটা শ্রেণী, যেরকম 1 নম্বর শ্রেণী, তার ধর্মের বিভিন্ন মৌলের ধর্মের কি মিল পাওয়া যায় একটা। ঠিক আছে? আচ্ছা, তো এর কিছু কিছু উদাহরণ কি কি? একটা হচ্ছে আমাদের পারমাণবিক আকার বা অ্যাটমিক সাইজ, বা পারমাণবিক ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস, আয়নন বিভব বা আয়নন শক্তি, আয়নাইজেশন পোটেনশিয়াল বা আয়নাইজেশন এনার্জি, তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি, জারণ বিজারণ ক্ষমতা বা রেডক্স প্রপার্টিজ। ঠিক আছে? জারণ মানে কি আমাদের অক্সিডেশন, বিজারণ মানে কি আমাদের রিডাকশন। ঠিক আছে? একসাথে রেডক্স বলা যায়। এছাড়াও হয় আমাদের অধাতব ধাতব ধর্ম। কি? অধাতব ধাতব ধর্ম। ঠিক আছে? তারপর আমাদের ইলেকট্রন অ্যাফিনিটি, বাংলা ভুলে গেছি আমি, ইলেকট্রন আসক্তি, হ্যাঁ বাংলা মনে পড়েছে, ইলেকট্রন অ্যাফিনিটি। তাই এগুলোও হতে পারে। ঠিক আছে? যাই হোক, এবার আমাকে একটা প্রশ্ন করে, যে আমাদের কোন কোন ধর্মগুলো পর্যাবৃত্ত ধর্ম নয়, অর্থাৎ অপর্যাবৃত্ত ধর্ম কি কি? মানে আমাদের যে মৌলের বলছিলাম যে পারমাণবিক ক্রমাঙ্কের সাথে ক্রম পর্যায়ে পুনরাবৃত্ত হয় ধর্ম, তাদেরকে বলি পর্যাবৃত্ত ধর্ম। তাহলে এরকম ধর্ম দেখায় না কারা কারা? তারা কিন্তু আমাদের মৌলের বর্ণ বা কালার, গন্ধ বা ওডর, চৌম্বক ধর্ম বা ম্যাগনেটিক প্রপার্টিজ, দ্রাব্যতা বা সলিবিলিটি, তেজস্ক্রিয়তা বা রেডিওঅ্যাক্টিভিটি। এটা কিন্তু অলরেডি কোয়েশ্চেনে এসছে। তেজস্ক্রিয়তা কি একটা পর্যাবৃত্ত ধর্ম? না, তেজস্ক্রিয়তা কোনো পর্যাবৃত্ত ধর্ম নয়। তাহলে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। মনে রাখবে কি, যে এই ধর্মগুলো কিন্তু পারমাণবিক সংখ্যার সাথে নিয়মিতভাবে পরিবর্তিত হয় না। মানে এদের মধ্যে কোনো ট্রেন্ড নেই, যে আমি একটা ট্রেন্ড শিখে বলতে পারবো যে এটা এরকম ভাবে পরিবর্তন হবে বা হবে না। ঠিক আছে? আচ্ছা, এক নজরে এবার যদি আমরা সমস্ত পর্যাবৃত্ত ধর্মগুলো জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কি? পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে যে আমাদের একটা এরকম একটা পরমাণু, তার মাঝখানে কি থাকে? আমাদের নিউক্লিয়াস। তার নিউক্লিয়াস থেকে আমাদের শেষ কক্ষপথের যে দূরত্ব, তাকেই আমরা কি বলি? পারমাণবিক ব্যাসার্ধ। এটাকেই কি আমরা পারমাণবিক আকার হিসেবে উপস্থাপন করি। ঠিক আছে? আয়নন বিভব কি? আয়নন বিভব হচ্ছে মাঝখানে থাকছে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? আমাদের প্রোটন এবং নিউট্রন। নিউট্রনের কোনো আধান আছে? না। প্রোটনের আধান আছে? হ্যাঁ, কি প্লাস। তার মানে আমাদের যে নিউক্লিয়াসটা, সেটা কি ওভারঅল পজিটিভ চার্জ। এবার তার বাইরে কি আছে? আমাদের ইলেকট্রন কক্ষপথ, তার মধ্যে কি নেগেটিভ ইলেকট্রনরা রয়েছে। তাহলে একটা যে পরমাণু, তার শেষ কক্ষের যে ইলেকট্রন, তাকে কে ধরে রেখেছে? তাকে ধরে রেখেছে আমাদের এই নিউক্লিয়াস। কারণ নিউক্লিয়াস পজিটিভ এবং ইলেকট্রন কি নেগেটিভ, তাহলে এদের মধ্যে একটা আকর্ষণ বল রয়েছে। এইবার আমি যদি বলি যে আমি এই ইলেকট্রনটাকে বাইরে বার করতে চাই, তাহলে কি হবে? ইলেকট্রনটাকে তো আমাদের নিউক্লিয়াস ধরে রেখেছে, ওকে যদি আমি এখন বের করতে চাই, তাহলে আমাকে কিছু পরিমাণ শক্তি দিতে হবে। তাহলে এই যে কিছু পরিমাণ শক্তি দিতে হলো, সেই শক্তিটার পরিমাণকেই আমরা বলি আয়নাইজেশন এনার্জি।
ন্যূনতম যে পরিমাণ শক্তি দিয়ে আমি বহিস্থ কক্ষের একটা ইলেকট্রনকে বার করে তাকে একক ধনাত্মক ক্যাটায়নে পরিণত করতে পারবো তাকেই আমরা বলবো আয়নন শক্তি। যদি বলে বিভব তাহলে কি বলবো, যে পরিমাণ বিভব প্রয়োগ করতে হবে। ঠিক আছে, এটুকুই। এরপর আমাকে বলছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি? তড়িৎ ঋণাত্মকতা ঠিক এরকম যে আমার হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে বন্ধন গঠন হয়েছে। কিরকম বন্ধন? সমযোজী বন্ধন। কেন? কারণ সমযোজী বন্ধনে দুজন কি করে, ইলেকট্রন শেয়ারিং করে বা ইলেকট্রন কি করে, আমাদের ভাগাভাগি করে। এইবার এই যে ইলেকট্রন ভাগাভাগির ইলেকট্রন ক্লাউডটা, এই শেয়ারিং এর পোর্শনটা কি হাইড্রোজেন এবং ক্লোরিনের একদম মাঝামাঝি থাকবে? না, এদের মধ্যে কারোর ক্ষমতা কম থাকবে, কারোর ক্ষমতা বেশি থাকবে। তাহলে যার ক্ষমতা বেশি থাকবে সে কি করবে, এই শেয়ার্ড ইলেকট্রনটাকে নিজের দিকে টেনে নেবে। তাহলে এই যে ক্ষমতা, কখন ক্ষমতা? সমযোজী বন্ধন অবস্থায় থাকাকালীন সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন জোড়কে নিজের দিকে টানার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তাহলে এটা কি? এটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। তাহলে ক্ষমতার কি কোনো একক হয়? হয় না। ঠিক আছে, এবং জারণ বিজারণ কি সেটা আমরা পরে বুঝে নেবো। আমাদের যখনই আমরা বলবো যে ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা বলবো জারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। আর যখন আমরা বলবো ইলেকট্রন বর্জন ক্ষমতা বেড়ে যাচ্ছে, তখন আমরা বলবো যে বিজারণ ক্ষমতা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমরা পরে আসবো। এইবার আমরা যদি প্রথমে বলি যে পারমাণবিক আকারের সংজ্ঞা কি, তাহলে ওইটাই বলবো যে পরমাণু নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরের যে কক্ষপথ তার দূরত্ব। কারণ এটা আমাদের যদি নিউক্লিয়াস হয়ে থাকে, নিউক্লিয়াস আমাদের পজিটিভ, তার মধ্যে কে কে আছে, আমাদের প্রোটন আছে এবং নিউট্রন রয়েছে। তার বাইরে এই একটা কক্ষপথ রয়েছে, প্রথম কক্ষপথকে কি আমরা কে কক্ষপথ বলি। তারপর আমাদের থাকলো কি, আমাদের এল কক্ষপথ। তারপর থাকতে পারে আমাদের এম কক্ষপথ। তাহলে আমি যদি এখন এই পরমাণুটার একটা দূরত্ব বলতে চাই, তাহলে দূরত্ব কি করে পাবো? এই নিউক্লিয়াস থেকে ধরবো, নিউক্লিয়াস থেকে ধরে শেষ কক্ষপথ যে আছে তাদের মধ্যবর্তী দূরত্ব নেব, সেটাকেই আমরা কি বলবো, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ। এবং এই ব্যাসার্ধের দ্বারাই কিন্তু আমরা আমাদের পারমাণবিক আকারকে উপস্থাপন করব। এটা বিভিন্ন রকমের হয়, কোভালেন্ট রেডিয়াস হয়, মেটালিক রেডিয়াস হয়, ভ্যান ডার ওয়াল রেডিয়াস হয়, কিন্তু সেগুলো আমাদের সিলেবাসে নেই। সেগুলো তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন পড়বে। ঠিক আছে, এবার আমি একটা কথা বলছি যে আমাদের বাম থেকে ডান দিকে গেলে আমাদের আকার কেমন ভাবে পরিবর্তন হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে আমি একটা কাজ করি, আমি বাম থেকে ডান দিকে যে কোনো একটা পর্যায়ের উদাহরণ নিই। তাহলে আমি নিচ্ছি পর্যায় পর্যায় 2 এর উদাহরণ, যেখানে কি আছে, লিথিয়াম, তারপর কি থাকে, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। ঠিক আছে, নিয়নটাকে আমি আপাতত রাখছি না, আচ্ছা রেখেই দিচ্ছি। আচ্ছা, এইবার আমি যদি বলি যে এদের আমি ইলেকট্রন বিন্যাস কত করব, তাহলে এর হচ্ছে 3, এর 4, এর 5, এর 6, এর 7, এর 8, এর 9, এর 10। তাহলে এগুলো হচ্ছে এদের কি পারমাণবিক ক্রমাঙ্ক। তাহলে 3 কে যদি আমি ভাঙি তাহলে কি হবে, 2,1, 4 কে ভাঙলে 2,2, 5 কে ভাঙলে 2,3, 6 কে ভাঙলে 2,4, 7 কে ভাঙলে 2,5, আমি 8 কে ভাঙলে 2,6, 9 কে ভাঙলে 2,7 এবং 10 কে ভাঙলে 2,8। ঠিক আছে, আচ্ছা, এবারে আমি যদি তাহলে বুঝতে চাই তাহলে কি হবে, যে এখানে আমার লিথিয়ামেরও দুটোই কক্ষপথ আছে, তাহলে এই কে কক্ষ, এই এল কক্ষ, এই যে একটা কক্ষ দুটো কক্ষ। আমার বেরিলিয়ামেরও কি আছে, একটা কক্ষ দ্বিতীয় কক্ষ। আমাদের বোরনেরও কি আছে, একটা কক্ষ দুটো কক্ষ। এরকম ভাবে প্রত্যেকেরই কি কক্ষ সংখ্যা সমান না? তার মানে একটা পর্যায় বরাবর সবসময় কি হয়, একটা পর্যায়েতে আমাদের কক্ষ সংখ্যাটা কিন্তু সেম থাকে। তাহলে পর্যায় বরাবর কক্ষ সংখ্যা সমান হয়। ঠিক আছে, কিন্তু কি পাল্টাচ্ছে? আচ্ছা, এই যে আমি এখানে এগুলো লিখছিলাম পারমাণবিক ক্রমাঙ্ক, এগুলো কি, এগুলো তাদের প্রোটন সংখ্যা না? তাহলে আমি কি বলতে পারি যে এদের প্রত্যেকের ইলেকট্রন ক্লাউড তো সেম আছে। ইলেকট্রন ক্লাউড মানে এই ইলেকট্রন কক্ষপথগুলোকেই তোমরা এখন ইমাজিন করবে। কিন্তু আমাদের এই লিথিয়ামে কতগুলো প্রোটন আছে, 3টে প্রোটন। এই পারমাণবিক ক্রমাঙ্ক মানেই তো প্রোটন। বেরিলিয়ামে কতজন আছে, 4টে। বোরনে কতগুলো প্রোটন আছে, 5টা। তারপর 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে বাম থেকে ডান দিকে আমি যখন এগোচ্ছি তখন আমাদের প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে না? আর প্রোটন সংখ্যা বেড়ে যাওয়া মানে কি, প্রোটন সংখ্যা বেড়ে যাওয়া মানে এই যে মাঝখানে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। তাহলে পজিটিভ চার্জ যদি বেড়ে যায়, ও বাইরের কক্ষের ইলেকট্রনকে, আমাদের এই একটা মাঝখানে কি আমাদের নিউক্লিয়াস পজিটিভ, আর তার বাইরে কি আছে, আমাদের শেষ কক্ষে হোক আর আগের কক্ষে হোক তার মধ্যে ইলেকট্রন থাকছে। তাহলে আমার যদি এই পজিটিভটা বেড়ে যায় তাহলে ও বাইরের কক্ষের ইলেকট্রনকে বেশি টানবে না? আর যদি টানে মানে আকর্ষণ করে মানে টানছে, তাহলে কি হবে, আমার আকারটা ছোট হয়ে চুপসে যাবে না? তাহলে যেই আমাদের আকর্ষণ ক্ষমতা বেড়ে যাবে তখন কি হবে আমাদের, আমরা বলবো যে কোনো পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে, তীর চিহ্ন দিচ্ছি বাম থেকে ডান দিকে, কক্ষ সংখ্যা সমান, কিন্তু আমাদের প্রোটন সংখ্যা কি হয়? আমাদের প্রোটন সংখ্যা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। তাহলে প্রোটন সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের নিউক্লিয়াসের আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে না? তাহলে নিউক্লিয়াস যদি আকর্ষণ ক্ষমতা
বৃদ্ধি পায়, তাহলে বেশি টানবে, টানলে কি হবে, তাহলে আমাদের আকারটা ছোট হয়ে যাবে, তাহলে আমাদের কি হবে, আকারটা ছোট হয়ে যাবে। তার মানে একটা পর্যায় বরাবর আমরা যদি বাম থেকে ডান দিকে যাই তাহলে কি হবে, আমাদের আকার ক্রমশ হ্রাস পাবে। তার মানে যত আমি ডান দিকে যাব তত কি হবে, আমাদের আকারটা দুটো করেই কক্ষপথ থাকবে কিন্তু আকারটা কিন্তু আমাদের ছোট হতে থাকবে। যত আমি ডান দিকে যাবো তত কি হবে, আমাদের আকার ছোট হবে, যত ডান দিকে যাবো তত আকার ছোট হবে। টিল আমি একটা নোবেল গ্যাসে গিয়ে পৌঁছালাম। যেই আমি একটা নোবেল গ্যাসে গিয়ে পৌঁছালাম, আমি বলবো যে নোবেল গ্যাসের সব থেকে বড় আকার থাকে। কি বলবো, আমি বলবো যে নোবেল গ্যাসের সব থেকে বড় আকার থাকে। তাহলে কোনো পর্যায়ে বরাবর সব থেকে বড় আকার কার, সব থেকে বড় আকার কিন্তু নোবেল গ্যাসের। তাহলে আমি আরেকটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে তার মধ্যে লিখে দেবো যে কোনো পর্যায়ে সর্বাধিক আকার কার থাকবে, আমাদের সেই পর্যায়ের নোবেল গ্যাসটার থাকবে। কেন, কারণ তার জন্য আমরা ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ মাপি। কি করি, তার জন্য আমরা ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ মাপি। এবার এটা কি, সেটা এই মুহূর্তে বোঝানোর মতো সময় আমাদের হাতে নেই, তাই এখন বোঝাবো না। যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন দেখবে যে এদের মধ্যে দুটো আলাদা মলিকিউলের মধ্যবর্তী দূরত্ব মাপা হয়, যার কারণে সেই দূরত্বটা বেড়ে যায়। তাই আমরা ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ হওয়ার জন্য কি করি, আমাদের যে নোবেল গ্যাস সেটাকে সব থেকে বড় ব্যাসার্ধ দিয়ে থাকি। তাহলে আমাদের যদি আমরা পর্যায় 3 এর কথা বলে থাকি, তাহলে 3 নম্বর পর্যায়ে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন এরা রয়েছে। তাহলে এদের যদি আমি আকারের ক্রম লিখতে চাই, তাহলে আকারের ক্রম কি হবে, সব থেকে বেশি হবে তাহলে আমাদের নিয়নের, তারপর কার হবে, তারপর হবে তাহলে আমাদের লিথিয়ামের, তারপর বেরিলিয়ামের, তারপর বোরনের, তারপর কি হবে কার্বনের, তারপর নাইট্রোজেনের, তারপর অক্সিজেনের, তারপর সব থেকে ছোট কি হবে, আমাদের ফ্লুরিন। তাহলে এটা কিন্তু হবে আমাদের আকারের ক্রম, আকার বলুক বা ব্যাসার্ধ বলুক তার ক্রম। তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার হলো, হলো। আচ্ছা, একইভাবে আমি যদি এখন বলি যে আমাকে আমাদের পর্যায় 1 এর ক্ষেত্রে কি করবো, আমাদের আকার বলতে, তাহলে পর্যায় 1 এর যদি আমি আকারের ক্রম বলতে চাই তাহলে কে কে আছে, হাইড্রোজেন এবং হিলিয়াম। এবার বাম থেকে ডান দিকে গেলে এমনিও আকার ছোট হয় আর অমনিও আকার ছোট হয়, তাহলে আমি বলতে পারতাম যে হিলিয়ামের আকার ছোট, কিন্তু তা তো আমি বলবো না। আমি কি বলবো, আমাদের হিলিয়ামের আকার বড়, হাইড্রোজেনের আকার ছোট। কেন, কারণ আমাদের হিলিয়ামটা কি, হিলিয়াম হচ্ছে আমাদের নোবেল গ্যাস, আর নোবেল গ্যাসের আকার সবসময় তার পর্যায়ে কি বেশি হয়, কারণ তার ক্ষেত্রে আমরা ভ্যান্ডারওয়াল ব্যাসার্ধ অঙ্কন করি। একইভাবে আমাকে যদি বলে যে আমাকে পর্যায় 3 এর আকার বলতে, কি বলছে যে আমাকে পর্যায় 3 এর আকারের ক্রম লিখতে, তাহলে পর্যায় 3 এ কে কে আছে, পর্যায় 3 এ আছে আমাদের সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন এরা রয়েছে। তাহলে আমি কি বলবো যে সব থেকে বড় সবসময় কি হবে, বাম থেকে ডান দিকে গেলে কি হয়, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে আমাদের আকার হ্রাস পায়। তার মানে কি হবে, সব থেকে বড় যে ডান দিকে আছে, তাহলে কি হবে, তাহলে সবসময় কিন্তু এরকম হবে। কিন্তু আমি কি করব, আর্গনটাকে আমি কি করব, সবার আগে নিয়ে যাব, তাহলে আর্গনকে সবার আগে নিয়ে যাব। তার মানে আমাদের ব্যতিক্রম কি, যে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে সর্বদা আকার বৃদ্ধি পায়, সরি আকার হ্রাস পায়। শুধুমাত্র একদম শেষে যে আমাদের নোবেল গ্যাস রয়েছে তার আকার কিন্তু সর্বোচ্চ। তাহলে এটাই কিন্তু আমাদের ব্যতিক্রম, যেটা কি আমাদের, যে কোনো পর্যায়ে সর্বাধিক আকার থাকে কিন্তু নোবেল গ্যাসের। তাহলে এটাই কিন্তু আমাদের ব্যতিক্রম, যেটাকে কিন্তু আমরা স্টার মার্কস মেরে লিখে রাখবো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের ব্যতিক্রম দাঁড়ালো। আচ্ছা, এবার তাহলে আমাদের বাকি ট্রেন্ড হয়ে গেল। এবার তাহলে আমরা চলে আসবো আমাদের শ্রেণী বরাবর। তাহলে আয়নন বিভব না, আগে আমাদের শ্রেণী করতে হবে। ঠিক আছে, তাহলে শ্রেণী বরাবর আমি যদি এবার দেখি, তাহলে শ্রেণী, যে কোনো একটা শ্রেণী ধরছি, ধরি শ্রেণী 1। শ্রেণী 1 এ কি আছে, হায়লিনাকারাব সে ফারিয়ার। ফারিয়ার আমি ধরবো না কারণ ওটা তেজস্ক্রিয়। তাহলে আমরা যখনই কনসিডার করবো আমাদের ট্রেন্ডস, তখন আমি কি তেজস্ক্রিয়টাকে বাদ দিয়ে দেবো। তাহলে হাইড্রোজেন কত, 1, হিলিয়াম কত আমাদের 3, সোডিয়াম কত আমাদের 11, পটাশিয়াম কত আমাদের 19। তাহলে হাইড্রোজেন যে 1, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে 1 আসবে। লিথিয়াম যে 3, তার মানে কি 2,1 আসবে। সোডিয়াম যে 11, তার মানে কি 2,8,1 আসবে। আর পটাশিয়াম যে 19, তাহলে কত হবে, 2,8,8,1 আসবে। তাহলে হাইড্রোজেনের যখন 1 রয়েছে তার মানে কি একটাই কে কক্ষপথ রয়েছে, তার মানে তার নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের বাইরে একটাই কে কক্ষপথ রয়েছে, এটাই হচ্ছে আমাদের হাইড্রোজেন। কিন্তু যখন আমি লিথিয়ামের কথা বলবো তাহলে 2,1, তার মানে কি প্রথমে নিউক্লিয়াসের বাইরে একটা কে কক্ষপথ ছিল, তারপরে একটা কি, তারপরে একটা এল কক্ষপথ। এটাই যদি আমি সোডিয়ামের জন্য বলি, তাহলে সোডিয়ামের 2,8,1 আছে, তার মানে কি প্রথমে একটা কে কক্ষপথ, তারপরে একটা এল কক্ষপথ, তারপরে একটা কি এম কক্ষপথ। তার মানে ওপর থেকে যখন নিচে যাচ্ছি আমি, তাহলে শ্রেণী বরাবর যখন আমি ওপর থেকে নিচের দিকে যাই, তখন আমাদের কি পরিবর্তন হয়, তখন নতুন কক্ষপথের সংযোজন হয়। কি হয়, নতুন কক্ষপথের সংযোজন হয়। তাহলে নতুন কক্ষপথের যদি সংযোজন হয় তাহলে আকার কি হবে, আকার কিন্তু তখন সর্বদা বৃদ্ধিপ্রাপ্ত হবে। আর এর কিন্তু কোনো ব্যতিক্রম নেই, মানে ব্যতিক্রম নেই বলতে এর মধ্যে কোনো ব্যতিক্রম নেই। তাহলে সব থেকে বড় আকার কার হবে, তাহলে আমি যদি আকারের ট্রেন্ড লিখি, ফ্রান্সিয়ামকে আমি লিখবো না, তাহলে সব থেকে বড় হবে সিজিয়াম, তারপর হবে রুবিডিয়াম, তারপর হবে আমাদের পটাশিয়াম, তারপর সোডিয়াম, তারপর আমাদের কি হবে লিথিয়াম, তারপর হবে আমাদের হাইড্রোজেন। সব থেকে ক্ষুদ্রতম মৌলকে
হাইড্রোজেন। তাহলে আমাদের পুরো পর্যায় সারণীর ক্ষুদ্রতম মৌলকে আমাদের হাইড্রোজেন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আরেকটা স্লাইড নেব, নিয়ে আমরা একটা কাজ করবো, আমাদের গ্রুপ 2 মানে আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতুদের ক্রমটা লিখবো। তাহলে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কারা হয়? বেটা, মাঙ্গেকার, স্কুটার বা ফ্রাজি। এবার তাহলে এদের যদি আমি আকারের ক্রম লিখি, তাহলে আকারের ক্রম কেমন হবে? আকারের ক্রম ওপর থেকে নিচে গেলে, সরি কেমন টানলাম এটা, আকারের ক্রম ওপর থেকে নিচে গেলে কি হয়? সবসময় বৃদ্ধি পায়। তাহলে ওপর থেকে নিচে গেলে আমি সবসময় আকার কি বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে বড় কি হবে? আমাদের রাজি হবে, কিন্তু রাজি আমি লিখবো না, কারণ সে সবার নিচে রয়েছে, তাই তো? তাহলে কেন লিখবো না? কারণ রাজি কি আমাদের তেজস্ক্রিয়। তাহলে যদি আমাকে বলে তেজস্ক্রিয় আমাদের ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে সেটা কি লিখবো? আমি রাজি মানে রেডিয়াম। তাহলে আমি সব থেকে আগে লেখাকে লিখবো বেরিয়ামকে লিখবো, তারপর লিখবো স্ট্রংশিয়ামকে, তারপর লিখবো ক্যালসিয়ামকে, তারপর লিখবো ম্যাগনেসিয়ামকে, তারপর লিখবো আমাদের বেরিলিয়ামকে। আচ্ছা, এখানে কি কোনো এক্সেপশন আছে? হ্যাঁ আছে। তাহলে আমাদের ব্যতিক্রমটাকে, ব্যতিক্রম আমি দেখবো আমাদের গ্রুপ 13-তে। তাহলে ব্যতিক্রম কোথায় দেখবো? ব্যতিক্রম দেখবো আমাদের গ্রুপ 13 মৌলতে। গ্রুপ 13 মৌলতে কারা থাকে? গ্রুপ 13 মৌলতে থাকে আমাদের বেগুন, আলু, গাজর ইন থ্যালা। বেগুন, আলু, গাজর ইন থ্যালা। তাহলে আমাদের ওপর থেকে নিচে গেলে কি হয়? ওপর থেকে নিচে গেলে সবসময় আমাদের আকার কি হয়? আকার বৃদ্ধি পায়। কিন্তু হিয়ার ইজ দ্য ক্যাচ, আমাদের আলু এবং গাজর কি পরস্পর উল্টে যাবে। তাহলে আমি কি বলবো? আমি বলবো যে বেগুন, আলু, গাজর ইন থ্যালা। এখানে সব ঠিক ছিল, শুধু কি এই আলু গাজরটাকে আমি পাল্টে দেবো। তাহলে আমি কি লিখবো? গাজর আগে লিখবো, তারপর আলু লিখবো, তারপর ইন্ডিয়াম, তারপর থ্যালিয়াম লিখবো। লিখে এবার আমি যা ছিল তাই করবো। যে ওপর থেকে নিচে গেলে আমার আকার বাড়বে, তাহলে সবথেকে বড় আকার কার হবে? এরকম চিহ্ন হবে। তাহলে সব থেকে বড় আকার কার? আমাদের টিএল এর। আর সব থেকে ছোট আকার কার? আমাদের বোরনের, গ্রুপ 13 এর মধ্যে। তাহলে শুধু ব্যতিক্রমটা কোথায় দেখা গেল? ব্যতিক্রমটা দেখা গেল আমাদের গ্যালিয়াম এবং অ্যালুমিনিয়ামের মধ্যে। বোঝা গেল? তাহলে এবার আমরা চলে আসবো আমাদের আয়নন বিভব বা আয়নন শক্তির ক্ষেত্রে। আচ্ছা, যদি আয়নন শক্তি বলে তাহলে আমি সংজ্ঞাতে শক্তি বলবো, আর যদি আমাকে বিভব বলে তাহলে আমি বলবো বিভব। আমি বলে দিচ্ছি যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের সর্ববহিঃস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারিত করে একটি একক ধনাত্মক ক্যাটায়ন তৈরি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকে আমরা বলবো আয়নন বিভব। আর যদি আমাকে বলে যে আয়নন বিভব কি, তাহলে আমি বলবো গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ থেকে একটি ইলেকট্রন অপসারিত করে একক ধনাত্মক ক্যাটায়ন তৈরি করতে যে পরিমাণ বিভব প্রয়োগ করতে হয় তাকে আমরা বলবো আয়নন বিভব। তোমরা যদি বিভবের সংজ্ঞা চাইলে শক্তি বলে দাও, কেউ নাম্বার কাটবে না, তাও আমি বলে দিলাম একদম পারফেকশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, এবার আমি একটা কথা বলছি যে একক ধনাত্মক আধান তৈরি, এটার মানেটা কি? আমি বলছি যে আমার কাছে যখন একটা পরমাণু রয়েছে, সেই পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ মানে এখানে যে ইলেকট্রনটা আছে তাকে আমি যদি বার করতে চাই তাহলে কিছু পরিমাণ এনার্জি দিতে হবে। তাহলে একে নিয়ে আমি যদি পালাতে চাই তাহলে কি করতে হবে? আমাকে কিছু একটা এনার্জি দিতে হবে, যে এনার্জিকে আমরা আয়নাইজেশন এনার্জি বা আয়নন শক্তি বলি। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, যেমন সোডিয়াম, সোডিয়াম থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি তৈরি হয়? তখন সোডিয়াম প্লাস তৈরি হয় না? তার মানে একক ধনাত্মক আধান তৈরি হয়ে গেল না? এইবার আমি তো চাইলে যে Na প্লাস তার থেকে আরেকটা ইলেকট্রন বার করতে পারি, তখন তাহলে কি হবে? Na+2। আমি জানি যে এটা সাস্টেন করে না, তাই এটা হবে না, কিন্তু আমি এক্সপ্লেন করছি জাস্ট। তাহলে তো আরেকবারও হতে পারতো। তাহলে আমি কোনটাকে আয়নন শক্তি বলবো? আমি মেজরলি আয়নন শক্তি বলতে আমাদের IE1 এর কথা বুঝি। ঠিক আছে? তাহলে তখন আমাদের কি হবে? আমাদের প্রথম ইলেকট্রন আমরা বার করার কথা বলছি। তাহলে আমরা কি বলবো? যে একটা গ্যাসীয়, গ্যাসীয় কেন বলছি? যাতে আমাদের পরমাণুটা আলাদা করে পাই আমরা। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি হয়? আমাদের যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুগুলো নিজেদের থেকে তাদের আন্তরাণবিক দূরত্বগুলো বেশি হয়, তাহলে এক একটা পরমাণুকে আমি আলাদা আলাদা করে পাবো। ঠিক আছে? তাহলে গ্যাসীয় নিস্তড়িত কোনো পরমাণুর থেকে, নিস্তড়িত পরমাণু বলতে আমাদের এই যে সোডিয়াম নিলাম, আমি Na+ নেবো না, আমি সোডিয়াম নিলাম। তাহলে নিস্তড়িত কোনো পরমাণুর থেকে একটি ইলেকট্রন অপসারিত করে আমাদের একক ধনাত্মক আধান তৈরি করতে যে ন্যূনতম শক্তি দিতে হবে। এখানে একটা কথা আমি জানি না লেখা আছে কিনা, যে ন্যূনতম শক্তি কেন, আমি বোঝাচ্ছি। যে ন্যূনতম শক্তির প্রয়োজন তাকে আমরা বলবো আয়নাইজেশন শক্তি। ঠিক আছে? কেন বললাম ন্যূনতম? কারণ ধরো যে এই ইলেকট্রনটাকে বার করতে আমার 121 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি লাগে। আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট একটা, আমি জানি না এই মানটা সঠিক কিনা। তাহলে আমি ধরে নিলাম যে একটা ইলেকট্রন বার করতে 121 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি লাগে। তাহলে আমি যদি 121-এর বেশি দিই তাহলে কি বেরোবে না? আরামসে বেরিয়ে যাবে। আমি যদি 200 মেগা ইলেকট্রন ভোল্ট দিই আরামসে বেরিয়ে যাবে, আরো বেরিয়ে গাগাপ করে ছুটবে। তাহলে আমি কি বলতে পারি যে আমাকে একটা ন্যূনতম মান চাই, যে 121-এর কম দিলে আমার ইলেকট্রন বেরোবে না, 121টাই দিতে হবে আমাকে। 120 দিলেও বেরোবে না, 121 বা 121-এর বেশি দিতে হবে। তাহলে সেই ন্যূনতম মান, যে মানের শক্তি আমাকে দিলে আমি একটা ইলেকট্রনটাকে বার করতে পারবো, সেই মানটাকে আমরা বলি আয়নন শক্তি। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে ন্যূনতম শক্তির কথা আমরা বলছি এখানে। আচ্ছা, এবার আমরা কি করব? আমাদের ট্রেন্ড গুলো বুঝি। তাহলে আমরা যদি এখন একটা পর্যায় বরাবর একটা ট্রেন্ড ভাবতে চাই, আমি বললাম যে আমাদের
পর্যায় বরাবর ট্রেন্ডের কথা আমি বলছি। তাহলে পর্যায় বরাবর আমি পর্যায় 1 ধরছি। যেরকম আমাদের কি পর্যায় 1 এ কারা থাকে? পর্যায় 1 এ থাকে আমাদের লিথিয়াম, বেরিলিয়াম, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। ঠিক আছে? এবার আমি যত বাম থেকে ডান দিকে যাচ্ছি তত কি হচ্ছে? আমাদের আকার হ্রাস পাচ্ছে। এবার আকার যদি ছোট হয়ে যায়, একটা পরমাণু আছে এরকম, আর একটা পরমাণু আছে এরকম। এবার এদের শেষ কক্ষের ইলেকট্রন কি এখানে, এর শেষ কক্ষের ইলেকট্রন কি এখানে। এই ইলেকট্রনকে ধরে কে রেখেছে? এই ইলেকট্রনকে ধরে রেখেছে এর নিউক্লিয়াস। এই ইলেকট্রনকেও ধরে রেখেছে এর নিউক্লিয়াস। তাহলে এ এর নিউক্লিয়াস থেকে অনেক দূরে রয়েছে, তাহলে একে বেশি শক্ত করে ধরে রাখবে, নাকি এ যে কাছে আছে একে বেশি শক্ত করে ধরে রাখবে? তাহলে স্বাভাবিক জিনিস যে এখানে আমাদের কি আকর্ষণটা বেশি থাকবে। তাহলে আকর্ষণ যদি বেশি হয়, তাহলে ন্যূনতম যে শক্তির প্রয়োজন, তাহলে সেই শক্তির প্রয়োজনটা কি বেশি হবে? হ্যাঁ, ও বেশি শক্ত করে ধরে রেখেছে, বেশি আকর্ষণ বল রয়েছে, তাহলে ওর থেকে যদি ইলেকট্রন বার করতে হয়, যদি আমি এই ইলেকট্রনটাকে বার করতে চাই, তাহলে কি হবে? বেশি শক্তি দিতে হবে। তাহলে বেশি শক্তি দিতে হবে মানে কি? তার আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভবের মানটা বেশি হয়ে যাবে। তার মানে কি আমাদের আয়নন ক্ষমতা বা আয়নন শক্তি কি আমাদের বেশি হবে। বোঝা গেল? তাহলে আমার চিহ্ন হওয়া উচিত কি? চিহ্ন হওয়া উচিত আমাদের এরকম, তাই তো? তাহলে চিহ্ন কি আমি এরকম দেবো। বাট হিয়ার ইজ এ ক্যাচ, এখানে আমাদের ব্যতিক্রম রয়েছে। তাহলে ব্যতিক্রম কি? ব্যতিক্রম আমার একটা এখানে এবং একটা এখানে। তাহলে এটা কি আমাদের সঠিক উত্তর? না, দিস ইজ আ রং অ্যান্সার। ঠিক আছে? এটা কি? এটা রং নাম্বার হ্যাঁ। এখানে আমাদের ভুল উত্তর আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর আমি নেক্সট স্লাইডে লিখছি। তাহলে আমাকে যদি সঠিক উত্তর লিখতে হয়, তাহলে আমি লিখবো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। কোথায় কোথায় আমাদের এক্সেপশন আছে বলেছিলাম? আমি এক্সেপশন বলেছি আমার বেরিলিয়াম আর বোরনের মাঝখানে এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে। তাহলে শুধু সেটাকে পাল্টে দেবো। তাহলে আমি কি করবো? লিথিয়ামের পরে আমি আগের জনকে পরে লিখে দেবো। তাহলে কি করবো? আমাদের বেরিলিয়ামকে আগে লিখে দেবো, তারপর কার্বন। তাহলে কি করবো? অক্সিজেনকে আগে লিখবো। তাহলে অক্সিজেন আগে চলে গেল, নাইট্রোজেন পরে চলে গেল। এবার যা আছে তাই। তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হয়? আমাদের আয়নন ক্ষমতা, আয়নন শক্তি বৃদ্ধি পায়। তাহলে বাম থেকে ডান দিকে গেলে যেহেতু আয়নন শক্তি বৃদ্ধি পায়, তাহলে সর্বোচ্চ শক্তি কার থাকবে? সর্বোচ্চ শক্তি থাকবে আমাদের নিয়নের। তারপর কি হবে? এরকম ভাবে বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে শুধুমাত্র আমাদের বদলালো কোন জায়গাটায়? বদলালো কিন্তু আমাদের এই জায়গাটায়, বদলালো কিন্তু আমাদের এই জায়গাটায়। তাহলে এটাই কিন্তু আমাদের ব্যতিক্রম। তাহলে এটা কিন্তু আমাদের ব্যতিক্রম ছিল, যেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এই একই ব্যতিক্রম কিন্তু আমি কাদের জন্য অ্যাপ্লাই করব? এটা কি? এটা হচ্ছে আমাদের পর্যায় 2, তাই তো? এটা আমাদের 2 নম্বর পর্যায়। আমি যদি 3 নম্বর পর্যায়ের কথা বলি, তাহলে লিথিয়ামের নিচেই থাকে আমাদের সোডিয়াম। সোডিয়ামের পর আমাদের কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটা এইবার এখানেও তাহলে কোথায় পরিবর্তন হবে? ঠিক এই বেরিলিয়ামের নিচে থাকে ম্যাগনেসিয়াম এবং বোরনের নিচে থাকে অ্যালুমিনিয়াম। তাহলে ঠিক এই জায়গাটায় আমাদের পরিবর্তন হবে। আবার নাইট্রোজেনের নিচে থাকে ফসফরাস আর অক্সিজেনের নিচে থাকে সালফার। তাহলে এই জায়গাটায় পরিবর্তন হবে। তাহলে আমি কি করব? একইভাবে আমাদের এখানে অ্যালুমিনিয়ামকে আগে দিয়ে দেবো আর এখানে সালফারকে আগে দিয়ে দেবো। তাহলে আমি কি করব? সোডিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর সিলিকন, তারপর সালফার চলে আসবে, তারপর লিখবো ফসফরাস, তারপর ক্লোরিন, তারপর আর্গন। তাহলে এটাই কিন্তু আমাদের আয়নাইজেশন এনার্জির ক্রম। এবার বাম থেকে ডান দিকে গেলে কি হয়? আমাদের সবসময় বৃদ্ধি পায়। তাহলে কি করবো? বৃদ্ধির চিহ্ন দিয়ে দেবো এরকম। বোঝা গেল? তাহলে এটা কিন্তু আমাদের ক্রম দাঁড়ালো কাদের জন্য? আয়নন শক্তির জন্য। তাহলে এটা কি বোঝা গেল? গেল। এইবার আমি করব শ্রেণী বরাবর। তাহলে আমি যদি শ্রেণী বরাবর এবার বার করতে চাই, তাহলে শ্রেণী বরাবর কি হয়? আমি বলবো যে আমি একটা এক্সাম্পল নিতে চাই। তাহলে এক্সাম্পল কি? এক্সাম্পল ধরে নিলাম আমি আবার গ্রুপ 1 ধরছি। তার মানে সেখানে কি আছে? হাইলিনাকারাব সে ফারিয়ার। এটা ছিল আমাদের। ফারিয়ারকে আমি ধরবো না, ফ্রান্সিয়ামকে আমি ধরবো না। কেন? কারণ ওটা তেজস্ক্রিয়। সবার নিচে যে থাকবে তাকে কি বলবো? তেজস্ক্রিয়। এইবার ওপর থেকে নিচে গেলে কি হয়? আমাদের আকার বৃদ্ধি পায়। এবার ওই যে বলেছিলাম আকার যদি বৃদ্ধি পায়, তার মানে কি হবে? ওই আকর্ষণ ক্ষমতাটা আমাদের কমে যাবে। তাহলে আকর্ষণ ক্ষমতা যদি কমে যায়, তাহলে কি হবে? আমাদের আয়নন শক্তিটা হ্রাস পাবে। তাহলে আয়নন শক্তি কি হবে? আমাদের হ্রাস পাবে। ঠিক আছে? তাহলে আয়নন শক্তি যেই হ্রাস পাচ্ছে, তাহলে কি হবে? আমি হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের মধ্যে সব থেকে বেশি তাহলে কি হবে? ওপর থেকে নিচে যখন নামছি তখন কি শক্তিটা কমে যাচ্ছে, তাহলে সব থেকে কম কার হবে? সব থেকে কম হবে সিজিয়ামের, এবং সব থেকে বেশি কার হবে? আমাদের হাইড্রোজেনের হবে। তাহলে আমি কিন্তু এরকম করব। আচ্ছা, একটা কথা, যদি কখনো বলে যে গ্রুপ 1 দের ক্ষেত্রে আয়নন শক্তি লিখতে, তখন কিন্তু আমি হাইড্রোজেনকে ইনক্লুড করব। কিন্তু যদি আমাকে বলে ক্ষার ধাতুর জন্য বলতে, তাহলে ক্ষার ধাতুর মধ্যে কি হাইড্রোজেন পড়ছে? না। তখন কিন্তু আমি কি বলবো? তখন আমি বলবো আমি হাইড্রোজেনকে এক্সক্লুড করে দেবো। তাহলে হাইড্রোজেনকে কিন্তু আমি তখন লিখবো না। তখন কিন্তু আমি শুধু এটা লিখবো। এটা কিসের ক্রম? এটা কিন্তু আমাদের আয়নন শক্তির ক্রম। ঠিক আছে? তাহলে এটা কি? আয়নন শক্তির ক্রম। ঠিক আছে?
কার ক্রম? আয়নন শক্তির ক্রম। এখানে কোনো এক্সেপশন আছে? না। তাহলে এক্সেপশন কি আমাদের গ্রুপ 2 তে আছে? না, সেখানেও নেই। তাহলে আমাকে যদি এখন শ্রেণী 2 এর জন্য বলতে পারে, তাহলে শ্রেণী 2 তে কে আছে? আমাদের বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। তাহলে রাজি লিখবো না। তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে? আমাদের আকার বাড়বে। তাহলে কি হবে? আমাদের আয়নন শক্তি কমে যাবে। তাহলে আমি যদি বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ এই অবধি আমি যদি করি, তাহলে আমি কি করব? সব থেকে বেশি হবে তাহলে আমাদের বিই, তারপর এমজি, তারপর সিএ, তারপর এসআর, তারপর বিএ। ঠিক আছে? তাহলে ওপর থেকে নিচে যখন যাবো তখন কি হবে? আমাদের আয়নন শক্তি সবসময় কমতে থাকবে। তাহলে আমাদের কি কোনো এক্সেপশন নেই গ্রুপ বরাবর? হ্যাঁ আছে, একটা জায়গায় আছে। কোথায় আছে? আমাদের গ্রুপ 13 তে। কি বললাম? গ্রুপ 13 তে। তাহলে গ্রুপ 13 তে কিন্তু আমাদের যত মাথা ব্যথা, গ্রুপ 13 তে আমি বলবো যে আমাকে একটা ডাব্লু আঁকতে হবে। ডাব্লুটা কেমন হবে? ডাব্লুটা হবে ঠিক এরকম। এই একটা গেল, তারপর ঠিক এই এরকম যাবে, তারপর এরকম যাবে, তারপর এরকম উঠবে। ঠিক আছে? এখানে কোন মাথাটা কত দূর অব্দি আছে সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এইবার আমরা পরপর লিখবো। আমাদের গ্রুপ 13 কি? বেগুন, আলু, গাজর, ইন, ঠেলা। ঠিক আছে? আমি ডাব্লু লিখলে এরকম করি তো, এরকম ভাবে ডাব্লু লিখি তো, সেই অনুযায়ী লিখবো। বেগুন, আলু, গাজর, ইন, ঠেলা। এবার শব্দে ওপরে কে আছে? শব্দে ওপরে আছে আমাদের বেগুন। তাহলে শব্দে বেশি কি হবে? বেগুন। তারপর ওপরে কি আছে? তারপর ওপরে আছে আমাদের টিএল। তাহলে তারপর লিখবো টিএল। তারপর কি আছে? তারপর আছে জিএ। তাহলে তারপর কি লিখবো? জিএ। তারপর কি আছে? তারপর আছে আমাদের অ্যালুমিনিয়াম। তাহলে তারপর লিখবো আমি অ্যালুমিনিয়াম। আর তারপর শব্দের নিচে কি আছে? ইন্ডিয়াম। তাহলে শব্দের নিচে থাকবে কি? ইন্ডিয়াম। তাহলে এটা কিন্তু আমাদের গ্রুপ 2 এর, সরি গ্রুপ 13 আয়নন আমাদের শক্তির ক্রম। বোঝা গেল? তাহলে আশা করি এটাও কিন্তু বোঝা গেছে। এবার তাহলে আমরা চলে আসবো আমাদের তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে। তড়িৎ ঋণাত্মকতা তাহলে কি? ধরে নাও তুমি আর আমি এক প্লেট থেকে চাউমিন খাওয়া খাওয়া শুরু করছি। তার মানে আমরা কি চাউমিন ভাগাভাগি করছি? তাহলে চাউমিন যখন ভাগাভাগি করবো, তোমার হয়তো খাওয়ার ক্ষমতা বেশি, তাহলে তুমি কি করবে? বেশি খেয়ে ফেলবা। ঠিক সেরকম হয় যখন আমি একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের মধ্যে বন্ধন গঠন করছি। কিরকম বন্ধন গঠন হয়? এটা হাইড্রোজেন, এটা ক্লোরিন, দুজনেই কি অধাতু। অধাতু অধাতুর মধ্যে কি হয়? সমযোজী বন্ধন। তার মানে ইলেকট্রনটা ভাগাভাগি হচ্ছে। এইবার এই যে ইলেকট্রন জোড়টা ভাগাভাগি হয়েছে, এ কি সমান ভাগে ভাগ হয়ে যায়? মানে আর কি এদের একদম মাঝ বরাবর থাকে? না। যার ক্ষমতা বেশি সে কিন্তু ইলেকট্রন জোড়কে নিজের দিকে টেনে নেয়। এবং আমরা জানি যে আমাদের ক্লোরিনের ক্ষমতা বেশি, তাই কি হয়? ক্লোরিন এই যে ইলেকট্রন জোড় তাকে নিজের দিকে টেনে নেয়। ঠিক আছে? এই তড়িৎ ঋণাত্মকতা মাপার একটা স্কেল আছে, সেই স্কেলটাকে আমরা বলি পাউলিং স্কেল। কি বলি? পাউলিং স্কেল। তাহলে এটা কিন্তু মাপা হয় পাউলিং স্কেলে। পাউলিং স্কেলে মাপা হয়। ঠিক আছে? আচ্ছা, কিন্তু এর কি কোনো একক আছে? এর কিন্তু কোনো একক নেই। একক কিন্তু নেই কোনো। তড়িৎ এই যে আমরা বললাম যে আমাদের শক্তি, কি শক্তি? আয়নন শক্তি বা আয়নন বিভব। এর কি কোনো একক আছে? হ্যাঁ, আমরা যদি আয়নন শক্তির কথা বলি, তাহলে আয়নন শক্তির বেশ কিছু একক আছে। যেরকম আমরা কি বলতে পারি? যেরকম আমরা বলতে পারি কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে? আমরা বলতে পারি কিলো জুল পার মোল। এইগুলো কি আমাদের বিভিন্ন একক। আমরা বলতে পারি ইলেকট্রন ভোল্ট পার পরমাণু বা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম। ঠিক আছে? এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের একক। তাহলে এর কিন্তু একক রয়েছে। আমাদের একইভাবে আমরা যখন পারমাণবিক ব্যাসার্ধের কথা বলছিলাম, তাহলে ব্যাসার্ধেরও নিশ্চয়ই একটা একক থাকবে। তাহলে আমাদের পারমাণবিক ব্যাসার্ধেরও কিন্তু একক আছে। কি একক? আমাদের পিকোমিটার হতে পারে, আমাদের অ্যামস্ট্রং হতে পারে। তাহলে এগুলো কিন্তু আমাদের একক রয়েছে। কিন্তু আমাদের যখন আমি বলছি যে আমাদের তড়িৎ ঋণাত্মকতা, তাহলে তড়িৎ ঋণাত্মকতা মানে কে বেশি টানতে পারছে, মানে এটা একটা জাস্ট ক্ষমতা। ঠিক এরকম যে আমার গায়ের জোর বেশি, তাহলে কত জোর বেশি? 2 কিলো জোর বেশি? না, এরকম কোনো একক হয় না। আমার গায়ের জোর বেশি মানে আমার ক্ষমতা বেশি। একটা আপেক্ষিক পরিমাণ। ঠিক আছে? তাহলে এর কিন্তু কোনো একক নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবার তাহলে সংজ্ঞা কি? যে সমযোজী বন্ধনে থাকা অবস্থায় বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড় তাকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে? এইবার আমরা আবার চলে যাবো কি আমাদের ব্ল্যাঙ্ক স্লাইডে, গিয়ে আমরা এবার বুঝবো। এবার ধরে নিই যে আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে বাম থেকে ডান দিকে যাচ্ছি মানে আমি ধরে নিই যে একটা পর্যায় বরাবর যাচ্ছি, পর্যায় 2। এবার পর্যায় 2 তে আমি যখন যাচ্ছি তখন কে পাচ্ছি? লিথিয়াম, বেরিলিয়াম, আহ হাইড্রোজেন, হিলিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। তাহলে বাম থেকে ডান দিকে আমি যখন যাচ্ছি তখন কি হচ্ছে? তখন আমাদের আকার হ্রাস পাচ্ছে। তাহলে আমি যদি আকার হ্রাস পাই তাহলে কি আমাদের ক্ষমতাটা বাড়বে? এই একটা পরমাণু আছে, তার কি আকারটা এত বড়, আর এই একটা পরমাণু আছে তার আকারটা ছোট। এইবার যখন এর সামনে ইলেকট্রন আসছে, এত দূর থেকে কি আমাদের যে নিউক্লিয়াস সে কি আকর্ষণ করতে পারবে? ইলেকট্রনকে আকর্ষণ কে করবে? ইলেকট্রন জোড়কে আকর্ষণ করতে হবে আমাদের নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসই আমাদের পজিটিভ। নিউক্লিয়াসই আমাদের পজিটিভ। তাহলে এত দূর থেকে কি আকর্ষণ করতে পারবে? না। তাহলে কিন্তু আমাদের আকর্ষণ ক্ষমতা সেটা কিন্তু আমাদের হ্রাস পাবে। কিন্তু এই যে কাছাকাছি আছে, তাহলে কাছাকাছি থাকলে কি হবে? আমাদের আকর্ষণ ক্ষমতা যেটা, সেই ক্ষমতা কিন্তু আমাদের বৃদ্ধি পাবে। তার মানে যার আকার ছোট তার কিন্তু আকর্ষণ ক্ষমতা বেশি। আর আকর্ষণ ক্ষমতা বেশি হওয়া মানেই কি? আমাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কারণ তড়িৎ ঋণাত্মকতা মানে কি? তড়িৎ ঋণাত্মকতা মানেই হচ্ছে
কে বেশি আকর্ষণ করতে পারবে কাকে, সমযোজী বন্ধনস্থ ইলেকট্রন জোড়কে, তাহলে কি হবে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। তাহলে সব থেকে বেশি কার হবে, এরকম হবে, যত আমি বাম থেকে ডান দিকে যাবো তত কি হবে আকার কমবে, তাহলে কি হবে আমাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পাবে। বাট হিয়ার ইজ আ ক্যাচ, এই যে এখানে আবার ব্যতিক্রম, তাহলে আমরা কিন্তু ব্যতিক্রমের জ্বালাতেই মরে যাই। তাহলে ব্যতিক্রম কি, ব্যতিক্রম আমরা বলবো যে আমাদের নোবেল গ্যাসদের কি হয় তড়িৎ ঋণাত্মকতা শূন্য। তাহলে আমি কি বলবো, আমি বলবো যে আমাদের যে নোবেল গ্যাসরা রয়েছে, নোবেল গ্যাস কারা রয়েছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন, এদের কি হয়, এদের তড়িৎ ঋণাত্মকতা শূন্য হয়। কেন, কারণ তড়িৎ ঋণাত্মকতা মানে কি, তড়িৎ ঋণাত্মকতার সংজ্ঞা আমরা কি বললাম, যে সমযোজী বন্ধনস্থ অবস্থায়, মানে সমযোজী বন্ধন করেছে তারপর তখন ইলেকট্রনকে নিজের দিকে টানার ক্ষমতা। কিন্তু আমাদের কি, আমাদের নোবেল গ্যাসটা তো সমযোজী বন্ধনই করে না, তাহলে কি বলবো, যে এরা কিন্তু সমযোজী বন্ধন গঠন করে না, এরা তো বিক্রিয়াই করে না, তাহলে এদের সমযোজী বন্ধন কোত্থেকে হচ্ছে, আর যদি সমযোজী বন্ধন নাই হয় তাহলে ওদের আবার ইলেকট্রন টানার ক্ষমতা আসছে কোত্থেকে, বোঝা গেল। তাহলে এই জন্য কিন্তু এদের কোনো আমাদের কি তড়িৎ ঋণাত্মকতা হয় না। আচ্ছা, একইভাবে কি আমি অন্য কিছু বলতে পারি, যে আমার অন্য একটা স্লাইডের জন্য আমি করব, তাহলে আমি এক কাজ করি, আমি গ্রুপ টু এর জন্য বলি। তাহলে গ্রুপ টু আমি যদি বলি, তাহলে গ্রুপ টু তে কারা আছে, গ্রুপ টু মানে কি আমি উল্লম্বভাবে লিখবো, তাহলে কি হবে, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, রাজি। এবার রাজি আমি লিখবো না কারণ ওটা কি তেজস্ক্রিয়, তাহলে ওপর থেকে নিচে যখন যাব তখন কি হবে আমাদের আকার বৃদ্ধি পাবে, আর আকার বৃদ্ধি পেলেই তাহলে কি হবে আমাদের তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে সেটা কি হবে, তাহলে সেটা আমাদের কিন্তু হ্রাস পাবে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা তখন কি হবে আমাদের হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা যদি হ্রাস পায় তাহলে কি লিখবো, বেটা, মাঙ্গে, কার, স্কুটার, বাপ, এদের মধ্যে থেকে তাহলে কি হবে, সব ওপর থেকে নিচে গেলে হ্রাস পাচ্ছে, তাহলে সবথেকে বেশি কার হবে, বিই, তারপর কি হবে এমজি, তারপর কি হবে ক্যালসিয়াম, তারপর কি হবে স্ট্রংসিয়াম। তাহলে এটাই কিন্তু এদের কি আমাদের যে বাংলায় লিখি ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা, তাহলে এখানে কি হবে, এটা তড়িৎ ঋণাত্মকতার ক্রম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা গেল তড়িৎ ঋণাত্মকতার ক্রম। তো এর কি কোনো এক্সেপশন পড়তে হবে না, আমাদের এর কোনো এক্সেপশন পড়তে হবে না, ঠিক আছে, শুধু কি আমাদের ব্যতিক্রমটা পড়লেই হয়। এবার তাহলে আমরা জারণ বিজারণ ধর্মে চলে যাবো। এবার আমাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে এই চ্যাপ্টারের পার্সপেক্টিভে, যে আমাদের ইলেকট্রন গ্রহণ ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। কি বললাম, যদি আমাদের ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পেলে কি হবে, আমাদের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাবে বা বিজারণ ধর্ম বৃদ্ধি পাবে। ঠিক আছে, আচ্ছা এবার আমি আর একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করি। যদি আমি বাম থেকে ডান দিকে যাই, পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে যাচ্ছি, তাহলে কি হচ্ছে আমাদের, তাহলে তখন আমাদের আকার হ্রাস পাচ্ছে। এবার যদি আকার হ্রাস পায়, ঠিক আছে, তার মানে কি আকারটা ছোট, ঠিক আছে, তাহলে এই মাঝখানে ধরে নিলাম আমাদের নিউক্লিয়াস, আর এর আকারটা ছোট, আর একটা নিউক্লিয়াস আছে বাট তার আকারটা বড়। ঠিক আছে, এইবার আমি একটা কাজ করছি, যে আমি এখান থেকে ইলেকট্রন বর্জন ক্ষমতার কথা ভাবছি, তাহলে এখানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন রয়েছে। আচ্ছা, এই ইলেকট্রনটাকে কি নিউক্লিয়াস বেশি ধরে রাখবে, হ্যাঁ বেশি ধরে রাখবে, তাহলে এর কি ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি না কম, ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি না কম, তাহলে এর নিশ্চয়ই ইলেকট্রন বর্জন ক্ষমতা কম হবে। কেন, কারণ একে তো শক্ত করে ধরে রেখেছে, কিন্তু এর তো ইলেকট্রনটা দূরে, মানে আকারটা বড়, মানে কি ইলেকট্রন দূরে রয়েছে নিউক্লিয়াস থেকে, তাহলে কি এর আকর্ষণ ক্ষমতা কম, হ্যাঁ এর আকর্ষণ ক্ষমতা কম, তাহলে এর কি ইলেকট্রন বর্জন ক্ষমতা আমাদের বেশি, তাহলে হ্যাঁ এর কিন্তু ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি। তাহলে যার ইলেকট্রন বর্জন ক্ষমতা বেশি তার কি বলবো, যে তার বিজারণ ক্ষমতা বেশি, আর যার ইলেকট্রন বর্জন ক্ষমতা কম তাকে কি বলবো, যে তার জারণ ক্ষমতা বেশি। তাহলে যত বাম থেকে ডান দিকে আমাদের আকার হ্রাস পায় তাহলে কি হবে, আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। ঠিক আছে, আকার হ্রাস পাওয়া মানে কি আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া, কারণ আকার হ্রাস পেলে কি হবে, আমাদের ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে। কি হবে, আমাদের ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাবে, এবং ইলেকট্রন গ্রহণ ক্ষমতা বৃদ্ধি পাওয়া বা আমি কি বলতে পারি অপরপক্ষে, ইলেকট্রন বর্জন ক্ষমতা আমাদের কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, আকার যত ছোট হবে তত কি হবে, আমাদের ইলেকট্রন ছাড়তেই চাইবে না, কারণ শক্ত করে ধরে রাখবে, তাহলে কি হবে, আমাদের ইলেকট্রন বর্জন ক্ষমতা হ্রাস পাবে। তাহলে ইলেকট্রন বর্জন ক্ষমতা হ্রাস পাওয়া মানে কি আমাদের বিজারণ ক্ষমতা হ্রাস পাওয়া, আর বিজারণ ক্ষমতা হ্রাস পাওয়া মানে কি আমাদের যে জারণ ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাওয়া। তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হবে, আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। একই জিনিসটা আমি যখন ওপর থেকে নিচে দেখবো তাহলে তার উল্টো হবে। তাহলে আমি যদি শ্রেণী বরাবর ওপর থেকে নিচের দিকে নামি তাহলে কি হবে, আমাদের যখন আকার কি হবে, তাহলে শ্রেণী বরাবর আমাদের ওপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়, তাহলে আকার যখন বড় হবে তখন কি ইলেকট্রন বর্জন ক্ষমতা বেড়ে যাবে, হ্যাঁ, যেই আকার বড় হয়ে যাবে তাহলে কি হবে, ইলেকট্রনটাকে মানে শক্ত করে ধরে রাখতে পারবে না, তাহলে ইলেকট্রন বর্জন ক্ষমতা বেড়ে যাবে, আর ইলেকট্রন বর্জন ক্ষমতা বেড়ে যাওয়া মানে কি আমাদের বিজারণ ক্ষমতা বেড়ে যাওয়া। তাহলে বিজারণ ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে কি হবে, আমাদের জারণ ধর্ম কিন্তু কমে যাবে, তাহলে জারণ ধর্ম কিন্তু আমাদের কমে যাচ্ছে তখন। ঠিক আছে,
আচ্ছা, তাহলে আমি যে কোনো একটা মনে রাখবো। তাহলে আমি এটা মনে রাখবো যে আমাদের শ্রেণী বরাবর ওপর থেকে নিচে যখন আমরা নামি তখন কি আমাদের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। একটা মনে রাখবো, বাকিগুলো উল্টো করে দেবো। বিজারণ ক্ষমতা বেড়ে যায় মানে কি জারণ ধর্ম কমে যায়। আবার যখন শ্রেণী বরাবর জারণ ধর্ম নিচে কমে যাচ্ছে তাহলে কি হবে, বাম থেকে ডান দিকে গেলে জারণ ধর্ম বেড়ে যাবে। তাহলে আমি যে কোনো একটা মনে রাখবো যে আমাদের শ্রেণী বরাবর ওপর থেকে নিচে নামলে বিজারণ ধর্ম বৃদ্ধি পায়। বোঝা গেল? তাহলে এবার এর একটা আমি কি করব, এক্সাম্পল করব যেটা খুব কমপ্লিকেটেড। ঠিক আছে, কমপ্লিকেটেড ইন দ্য সেন্স তোমাদের বইতেও এটা ভুল দেওয়া রয়েছে। কি আমাদের শ্রেণী একের জন্য, শ্রেণী একের ক্ষার ধাতুদের জন্য আমি যদি বার করতে চাই তাহলে কি আসবে। এবার এই ক্ষার ধাতুর ক্ষেত্রে আমি যদি জারণ বিজারণ ধর্ম বের করতে চাই তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাই তো? তাহলে এদের ক্ষেত্রে আমি যখন বার করবো, ফ্রান্সিয়ামকে আমি ধরবো না, তেজস্ক্রিয়। এবার ওপর থেকে নিচে গেলে কি হবে, আমাদের আকার বৃদ্ধি পায়। আর আকার বৃদ্ধি পেলে কি হবে, আমাদের ইলেকট্রন বর্জন ক্ষমতা বৃদ্ধি পায়। ইলেকট্রন বর্জন ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে আমি কি বলছি, তাহলে আমি বলছি কিন্তু আমাদের বিজারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। এটাই ছিল আমাদের কনসেপ্ট। তাহলে ইলেকট্রন বর্জন ক্ষমতা যদি বৃদ্ধি পায় তাহলে আমার কি হওয়া উচিত, তাহলে হওয়া উচিত লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম। এবং যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাই সব থেকে বেশি কার হওয়া উচিত, সিজিয়ামের। তারপর কিন্তু এরকম অর্ডার ফলো করা উচিত। তাহলে এটা কি আমাদের বিজারণ ক্ষমতার ক্রম। ঠিক আছে, বিজারণ ক্ষমতার ক্রম। যদি জারণ ক্ষমতার ক্রম লিখতে বলে তাহলে কি করব, ঠিক উল্টে দেবো। তাহলে জারণ ধর্মের যদি ক্রম লিখতে বলে তাহলে কি করব, তাহলে আমি উল্টে দেবো। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আমি কি করব, শুধুমাত্র এই চিহ্নগুলো পাল্টে দেবো। তাহলে চিহ্নগুলো পাল্টে গেলেই খেলাটা বদলে যাবে। ঠিক আছে, কিন্তু এই যে জিনিসটা আমি এরকম করছি, এই যে বিজারণ ধর্মের এগুলো লিখছি বা জারণ ধর্মের জন্য লিখছি, এটা শুধুমাত্র ভ্যালিড কি গ্যাসীয় অবস্থায়। কি বলছি, যে এটা যদি আমাদের গ্যাসীয় অবস্থায় থাকে তাহলেই কিন্তু এটা ভ্যালিড। এটা কার জন্য ভ্যালিড, এটা ভ্যালিড হচ্ছে ভ্যালিড ফর গ্যাসিয়াস স্টেট। ঠিক আছে, কারণ যদি আমি কখনো এখানে অ্যাকোয়া স্টেট বলি মানে জলীয় অবস্থা, তাহলে জলীয় অবস্থায় যদি আমি বলতে চাই তাহলে আমাদের হওয়া কি উচিত, হওয়া উচিত হচ্ছে আমাদের লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, তাই তো? হওয়া উচিত কি, দেখে নিই একবার কি হচ্ছিল, এই যে এটা হচ্ছিল। তাহলে কি হওয়া উচিত, যে আমাদের এরকম হবে চিহ্ন। কিন্তু আমাদের ব্যতিক্রম চলে আসে। ব্যতিক্রম কি চলে আসে, আমাদের এই লিথিয়ামে। লিথিয়াম কি হয়, সবার আগে চলে যায়। তাহলে কি বলবো, তাহলে আমি বলবো সোডিয়াম, তার থেকে বেশি হবে পটাশিয়াম, তার থেকে বেশি হবে রুবিডিয়াম, তার থেকে বেশি হবে সিজিয়াম, তার থেকে বেশি হবে কি আমাদের লিথিয়াম। তাহলে এটা কিন্তু আমাদের বিজারণ ধর্ম। কখন বিজারণ ধর্ম, যখন কিন্তু আমাদের অ্যাকোয়া স্টেট রয়েছে, অ্যাকোয়া স্টেট। ঠিক আছে, অ্যাকোয়া স্টেট বা আমাদের জলীয় দশা। তাহলে জলীয় দশায় কিন্তু আমাদের লিথিয়াম কি সব থেকে আগে চলে যায়। এবার এর কারণটা কি, কিছু না কিছু তো নিশ্চয়ই কারণ থাকবে। আমরা বলে দিই যে এটা ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রমেরও নিশ্চয়ই কিছু একটা কারণ থাকে। তাহলে সেই কারণটা বোঝা যাক। একটা কথা একদম ফ্র্যাঙ্কলি বলো, কেউ যদি কাউকে ছেড়ে দিয়ে ভালো থাকে তাহলে কি করবে, ছেড়ে দেবে। তাই জন্য তো লোকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে লিথিয়াম, লিথিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কি হয়ে যায়, লিথিয়াম প্লাস হয়ে যায়। ঠিক আছে, দুটো রিজন আছে। প্রথম কথা তো অ্যাকোয়া স্টেট যখন থাকে তখন তার না হাইড্রাস রেডিয়াস ধরা হয়। ঠিক আছে, তখন তার পোলারাইজেশনের একটা কনসেপ্ট আসে যেটা আমরা হায়ার স্টাডিজে পড়বো। এইবার এই সব কারণের জন্য কি হয়, এই যে লিথিয়াম প্লাস সেটা কিন্তু খুব স্টেবল হয়। ঠিক আছে, আমি এই রিজনগুলো এখন এক্সপ্লেন করতে চাইছি না, কারণ ওখানে আমাদের ফাই এর কনসেপ্ট লাগে। যে ফাই এর কনসেপ্টটা আমি এখন বোঝাতে চাইলে বোঝাতে পারি, কিন্তু টাইম এখন 10 মিনিট 15 মিনিট তাহলে এক্সটেন্ড হয়ে যাবে, যেটা আমার ভিডিওর সেটিআর এর জন্য ভালো থাকবে না। তো আমি এখন বলতে চাইছি না ওটাতেই, এমনিও এক্সাম একদম কাছে, এখন আর এত এক্সট্রা জেনে লাভ নেই। তাহলে আমাদের এই যে এলআই প্লাস এটা কি খুব সুস্থিত। তাহলে এই যে সুস্থিতি লাভটা করছে তার মানে কি, লিথিয়াম তো তাহলে চাইবে যে একটা লিটার আমি ছেড়ে দিয়ে সুস্থিতি লাভ করি। কারণ সবাই নিজের জীবনে স্টেবল হতে চায়, সুস্থিতি পেতে চায়। ঠিক আছে, আমরা ভালো করে পড়াশোনা কেন করতে চাইছি, যাতে আমরা স্টেবল হতে পারি, ভালো টাকার জব করতে পারি। ঠিক আছে, বউ বাচ্চা ভালো থাকে। ঠিক আছে, তাহলে কি হবে, এগুলো আমরা স্টেবল হওয়ার জন্য করছি সমস্ত কিছু। তাহলে লিথিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে স্টেবল হতে পারে তাহলে লিথিয়াম ছাড়তে চাইবে। তার মানে লিথিয়ামের কি, লিথিয়ামের ইলেকট্রন বর্জন ক্ষমতা সেটা কিন্তু খুব বেশি। ইলেকট্রন ইলেকট্রন ছেড়ে দিতে চায় লিথিয়াম। তাহলে ইলেকট্রন ক্ষমতা যার বেশি তার কি হয়, তার বিজারণ ক্ষমতাটা বেশি হয়ে যায়। তাহলে যেহেতু বিজারণ ক্ষমতাটা বেশি হয় তাই কি হয়, লিথিয়ামের বিজারণ ক্ষমতা সর্বাধিক হয়। তাহলে লিথিয়ামের বিজারণ ক্ষমতা কেমন সর্বাধিক, কারণ তার ইলেকট্রন বর্জন ক্ষমতা সর্বাধিক। ঠিক আছে, তার কারণটা কি সেটা আমরা ক্লাস 11-এ যখন উঠবো তখন ভালো করে পড়বো আমাদের কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু একমাত্র এক্সেপশন। এবার যদি আমাকে কিছু না বলে দেয়, যদি কিছু না বলে দেয় তাহলে স্ট্যান্ডার্ড কন্ডিশনে কিন্তু আমাদের জারণ বিজারণ ধর্ম আমাদের অ্যাকোয়া স্টেটেই ধরা উচিত। তাহলে কিন্তু এই অর্ডারটাই লেখা উচিত যে অর্ডারটা আমি এখন বললাম। ঠিক আছে, এবার তোমাদের বইতে কিন্তু তা দেওয়া নেই, তোমাদের বইতে কিন্তু এটাই দেওয়া আছে।
কেন দেওয়া আছে সেটার উত্তর আমি বলতে পারবো না। তোমাদের কোনটা লেখা উচিত, তোমাদের তাহলে মেনশন করে দুটোই লেখা উচিত, যে গ্যাসীয় স্টেটে এটা হবে এবং যদি আমাদের জলীয় অবস্থা হয় তাহলে কিন্তু এটা হবে। তাহলে এটা লিখে দিলে সব থেকে সেফ। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা সামারি করে নিই। তাহলে বাম থেকে ডান দিকে গেলে কি হবে? বাম থেকে ডান দিকে গেলে তাহলে আমাদের হবে আকার হ্রাস পায়। আকার হ্রাস পেলে তাহলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কি হয়? তাহলে তড়িৎ ঋণাত্মকতা যেটা আছে, তড়িৎ ঋণাত্মকতা তাহলে কি হবে? বাম থেকে ডান দিকে গেলে যখন আকার হ্রাস পাচ্ছে তাহলে আমাদের টানার ক্ষমতা কমে যাবে, এই টানার ক্ষমতা বেড়ে যাবে, তাহলে কি হবে? আমাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। তড়িৎ ঋণাত্মকতা যদি এবার আমাদের বৃদ্ধি পেয়ে যায় তাহলে ওটা গেল। আয়নন ক্ষমতা কি হবে? আয়নন ক্ষমতা, যত আমাদের আকার হ্রাস পাচ্ছে তত কি বেশি শক্ত করে ধরে রাখবে, তাহলে কি হবে? ইলেকট্রনটাকে বার করতে বেশি শক্তি দিতে হবে, তাহলে কি হবে? আমাদের আয়নন ক্ষমতাও বেড়ে যাচ্ছে। এবং আমাদের কি বৃদ্ধি পাচ্ছিল এদিক থেকে? এদিক থেকে কিন্তু আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছিল। তাহলে কি বাড়ে? আমাদের জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে বাম থেকে ডান দিকে গেলে কিন্তু এগুলো হয়। এবার ওপর থেকে নিচে যখন যাবো তখন কি হবে? ঠিক আছে, ওপর থেকে নিচে গেলে আকার তাহলে আমাদের বৃদ্ধি পাচ্ছে। আকার বৃদ্ধি পেলে কি হবে? ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে না, তাহলে কি আয়নন ক্ষমতা আমাদের কমে যাবে। তাহলে কি হবে? আমাদের আয়নন ক্ষমতা কমে যাবে। আবার ইলেকট্রনটাকে যেরকম ধরে রাখতে পারবে না, একইভাবে ইলেকট্রন টানতেও পারবে না, তাহলে আমাদের তড়িৎ ঋণাত্মকতা কি হবে? তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আমাদের কমে যাবে। এবং কি বৃদ্ধি পাবে? বৃদ্ধি কিন্তু পাবে আমাদের বিজারণ ক্ষমতা। তাহলে এটা কিন্তু আমাদের প্রপার একটা সামারি হয়ে গেল। এছাড়া আমি যদি ধাতব অধাতব ধর্মর কথা বলি, আমাদের পর্যায় সারণী বরাবর যত আমি বাম থেকে ডান দিকে যাই, একদম বাঁদিকে কে থাকে? লিথিয়াম টিথিয়াম ওগুলো থাকে, তাহলে আম আছে মানে ধাতু আছে। আর ডান দিকে কারা থাকে? আমাদের নিষ্ক্রিয় গ্যাস, তারপর আমাদের কি হচ্ছে? ফ্লুরিন ক্লোরিন, তাহলে ওরা কি অধাতু। তাহলে বাম থেকে যত ডান দিকে যাই তত আমাদের ধাতব ধর্ম কমে যায়, অধাতব ধর্ম কিন্তু বেড়ে যায়। অধাতব ধর্ম তত বেড়ে যায়। তো উপরেই লিখে দিলাম, নিচে কি হবে? তাহলে উল্টো হবে। তাহলে এখানে ধাতব ধর্ম কি হবে? যা আমি পাশাপাশি লিখছি সেগুলো কি হবে? নিচে উল্টে যায়, তাহলে ধাতব ধর্ম কি হবে? এখানে বেশি হয়ে যাবে। অধাতব ধর্ম তাহলে কি হবে? যত উপর থেকে নিচের দিকে নামছি তত কি আমাদের হ্রাস পাবে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রপার সামারি। তাহলে এগুলো করলেই কিন্তু আমাদের সমস্ত পর্যাবৃত্ত ধর্মের যে কনসেপ্ট গুলো সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের লাস্ট দুটো টপিক। প্রথম টপিক হচ্ছে আমাদের ইউরেনিয়ামের মৌল কাদের বলে, এবং পর্যায় সারণীতে হাইড্রোজেনের বিতর্কিত অবস্থান আলোচনা করো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসার চান্সেস আছে এই বছর। তাহলে প্রথম প্রশ্ন আমাকে বলছে যে আমাদের ইউরেনিয়ামের মৌল কাকে বলে। তা ইউরেনিয়াম বলে একটা মৌল থাকে যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 92। তাহলে ইউরেনিয়াম উত্তর মৌল, তার মানে ইউরেনিয়াম উত্তর মৌল মানে এর পরের মৌলগুলো। তাহলে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 92 এর বেশি তাদেরকেই আমরা বলবো কি? ইউরেনিয়াম উত্তর মৌল। যেরকম কি আমাদের নেপচুনিয়াম, যার পরমাণু ক্রমাঙ্ক কত? 93। প্লুটোনিয়াম, আমেরিসিয়াম, কিউরিয়াম, ঠিক আছে, বা কুরিয়াম, সেগুলো কি আমাদের ইউরেনিয়াম উত্তর মৌল। তাহলে ইউরেনিয়াম উত্তর মৌল কাদের বলবো? যাদের পরমাণু ক্রমাঙ্ক 92 এর বেশি। ঠিক আছে, বেশি কিন্তু। নেক্সট প্রশ্ন আমাদের কি বলবে? যে পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান বিতর্কিত কেন? তা পর্যায় সারণীতে আমাদের হাইড্রোজেনের অবস্থান খুবই বিতর্কিত। মেন্ডেলও সেটা আমাদের বুঝতে পারেনি। মানে বুঝতে পারেনি মানে কি, সে কোথায় স্থান দেবে সেটা বুঝতে পারেনি। তাই তিনি হাইড্রোজেনকে রাফ এলিমেন্ট বা দুষ্ট মৌল বলেছিলেন। ঠিক আছে। এরকম অনেকে থাকে না যে সাপের গালেও চুমু খায়, ব্যাঙের গালেও চুমু খায়, মানে কি সে দুমুখো সাপের মতো আচরণ করে। হাইড্রোজেন হচ্ছে ঠিক সেরকম। তাই ওকে কি বলবো আমরা? তাকে আমরা বলবো দুষ্ট মৌল। তা দুষ্ট মৌল কেন বলে? কারণ আমাদের হাইড্রোজেন ক্ষার ধাতু অর্থাৎ গ্রুপ 1 এবং হ্যালোজেন অর্থাৎ গ্রুপ 17, এই দুজনের সাথেই কিন্তু আমাদের বিভিন্ন রকম সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখায়। ফলে আমরা ওকে কোনো একটা শ্রেণীতে স্থাপন করতে সহজে বলতে পারি না যে 100% আমি একেই রাখবো এখানটায়। ঠিক আছে। তাহলে আমরা এক এক করে কম্পারিজন গুলো দেখে নিই। আমরা ক্ষার ধাতুর কথা বলছি, তাই তো? ক্ষার ধাতু মানে কি? আমাদের গ্রুপ 1। তাহলে আগে আমরা ভাবি যে গ্রুপ 1 ক্ষার ধাতুর সাথে আমি কেন হাইড্রোজেনকে রাখবো? কারণ হাইড্রোজেন কি? হাইড্রোজেন হচ্ছে আমাদের এক, তার মানে কি তার যোজ্যতা হচ্ছে +1। কারণ হাইড্রোজেন এক মানে কি? তার ইলেকট্রন বিন্যাসটাই হচ্ছে এক, তার মানে যোজ্যতা কত হবে? +1। এটাই যদি আমি লিথিয়ামের সাথে কম্পেয়ার করি, তাহলে লিথিয়াম হচ্ছে 3, তাহলে কত হবে? 2,1, তাহলে শেষ কক্ষে একটা ইলেকট্রন, অর্থাৎ তারও যোজ্যতা কিন্তু +1। এটা যদি আমি সোডিয়ামের সাথে তুলনা করি, সোডিয়ামের হচ্ছে 11, তাহলে কত হবে? 2, 8, 1, তাহলে শেষ কক্ষে একটা করে ইলেকট্রন, তাহলে যোজ্যতা কত হবে? +1। তার মানে প্রত্যেকটা ধাতুর মতো এরও কিন্তু বহিঃকক্ষে একটা করে ইলেকট্রন রয়েছে, যেটাকে পরবর্তীকালে আমরা পড়বো যে 1s1। বাকিদেরও 1s1 থাকে। বাকিদের 1s1 থাকে না, 2s1 3s1 করে থাকে। মানে অর্থাৎ ns1 সংখ্যক ইলেকট্রন থাকছে। ঠিক আছে। তো 1s1 ns1 তোমাদের না লিখলেও চলবে, তোমরা বাকিটুকু লিখে দেবে যে আর কি বহিঃকক্ষে একটা করে ইলেকট্রন থাকে। সেটা বুঝিয়ে দিলাম যে কেন বহিঃকক্ষে একটা করে ইলেকট্রন থাকে। এই যে এখানে একটা, এরও একটা, বাকিদেরও কি, সমস্ত ক্ষার ধাতুদের বহিঃকক্ষে কি একটা করে ইলেকট্রন থাকে। বহিঃকক্ষ মানে বাইরের কক্ষে। ঠিক আছে, সর্ববহিঃস্থ কক্ষ। আচ্ছা, এরপর আমাকে কি বলছে? এরপর বলছে যে একযোজী ধর্ম প্রদর্শন করে। একযোজী মানে কি? একযোজ্যতা। এই যে দেখালাম যে প্রত্যেকের যোজ্যতা কত হবে? +1 হবে। ঠিক আছে। ইলেকট্রন বর্জন করে, এটা ক্যাটায়ন হবে, ধনায়ন লেখা আছে, ক্যাটায়ন। ঠিক আছে। ইলেকট্রন বর্জন করে ক্যাটায়ন গঠন করতে পারে। করলে তাহলে কি হবে? H+ হবে। ঠিক আছে।
হাইড্রোজেন কি করে, হাইড্রোজেন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি করে H প্লাস তৈরি করে। যেরকম জল ভাঙলে কি হয়, H2O যখন ভাঙে তখন কি হয়, আমাদের H প্লাস আর OH মাইনাসে ভাঙে। তাহলে ওই কি তৈরি করলো, H প্লাস তৈরি করলো। এবং আমাদের এই যে লিথিয়ামের যোজ্যতা +1, তার মানে কি লিথিয়ামও তৈরি করবে Li প্লাস, এটাও তৈরি করবে কি Na প্লাস। ঠিক আছে, পটাশিয়ামও তাহলে কি তৈরি করবে K প্লাস। তার মানে আমাদের ক্ষার ধাতুগুলো যেরকম কি একক যোজ্যতা বিশিষ্ট ক্যাটায়ন তৈরি করে, আমাদের হাইড্রোজেনে কিন্তু একক যোজ্যতা বিশিষ্ট ক্যাটায়ন তৈরি করে। ঠিক আছে, তাহলে এগুলো গেল কি আমাদের ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য। এবার দেখি তাহলে ক্ষার ধাতুর সাথে বৈসাদৃশ্য কি কি, মানে কি কি পার্থক্য আছে। অধাতব প্রকৃতি, ক্ষার ধাতু নামেই তাহলে কি আছে, ধাতু। কিন্তু আমাদের হাইড্রোজেন কি, হাইড্রোজেন লাস্টে আম নেই তো, তার মানে কি, তার মানে অধাতু। তাহলে হাইড্রোজেন আমাদের অধাতু, কিন্তু ক্ষার ধাতুগুলো কি একটা ধাতু। ভৌত অবস্থা, আমাদের হাইড্রোজেন কি, হাইড্রোজেন হচ্ছে আমাদের গ্যাসীয়, কিন্তু আমাদের ধাতুগুলো কি হয়, ধাতুগুলো আমাদের কঠিন হয়। ধাতব ধর্ম, হাইড্রোজেনের মধ্যে ধাতব ধর্ম কি হয়, আমাদের অনুপস্থিত। ঠিক আছে, ধাতব ধর্ম মানে যেরকম তড়িৎ পরিবাহিতা, হাইড্রোজেনের মধ্যে দিয়ে কি তড়িৎ পরিবাহিতা হতে পারে না। আচ্ছা, এবার দেখবো তাহলে হ্যালোজেন মানে গ্রুপ 17 সাথে তাহলে কি কি ম্যাচ আছে। তাহলে গ্রুপ 11 বুঝলাম, গ্রুপ 11 কি কি মিল আছে বুঝলাম, গ্রুপ 11 কি কি অমিল আছে বুঝলাম। এবার গ্রুপ 17 হ্যালোজেন মৌলদের সাথে তাহলে কি মিল আছে। আচ্ছা, আমরা একটা জিনিস বুঝি যে আমরা যদি কখনো LiH গঠন করে থাকি তাহলে তখন কিভাবে গঠন হয়, সেটা গঠন হয় আমাদের Li প্লাস এবং H মাইনাসের সাথে। তার মানে যখন ও কোনো ধাতুর সাথে থাকে, NaH LiH, যখন কোনো ধাতুর সাথে থাকে তখন ও কিন্তু অ্যানায়ন তৈরি করে। তার মানে এই ক্ষেত্রে কি করেছিল, এই ক্ষেত্রে হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করেছিল, গ্রহণ করে ও H মাইনাস হয়ে গেল। তাহলে হাইড্রোজেন তো 1 হয়, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে কত হবে, 2 হয়ে যাবে। তার মানে এর ইলেকট্রন বিন্যাস কার মতো হয়ে গেল, এর ইলেকট্রন বিন্যাস হয়ে গেল 2, অর্থাৎ আমাদের হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস হয়ে গেল। তার মানে যেরকম আমাদের ফ্লুরিন, ফ্লুরিন কি আমাদের 9 মানে কি 2,7। তাহলে আমি যদি একটা ইলেকট্রন ওকে দিয়ে দিই, মানে আমি যদি একটা ইলেকট্রন দিয়ে দিই তাহলে কি তৈরি হবে, F মাইনাস। আর F-1 বা F মাইনাস হওয়া মানে কি 2,8 হয়ে গেল, মানে নিয়নের মতো হয়ে গেল। তাহলে এরকম ভাবেই প্রত্যেকটা যে আমাদের হ্যালোজেন মৌলগুলো আছে, সেই হ্যালোজেন মৌলগুলো কি হয়, একটা করে ইলেকট্রন খেয়ে নেয়, খেয়ে নিলে যে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আছে তার মতো আহ ইলেকট্রন বিন্যাস লাভ করে। হাইড্রোজেনও কিন্তু সেরকম তাহলে করতে পারছে, যে একটা ইলেকট্রন খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আমি কি করলাম, নিকটতম যে নিষ্ক্রিয় মৌল, হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌলকে হিলিয়াম, তার মতো আচরণ করলাম। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস লাভ করলাম। তাহলে একটি ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের বিন্যাস লাভ করতে পারে হিলিয়ামের মতো। হাইড্রোজেনের জন্য নিকটতম নিষ্ক্রিয় গ্যাসকে আমাদের হিলিয়াম কখন করবে, যখন তীব্র তড়িৎ ধনাত্মক কোনো ধাতুর সাথে ও যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এক্সাম্পল বলে আমি লিখে দেবো LiH বা NaH এর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমাকে বলছে হ্যালোজেনদের মতো দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক মানে কি, একটা অণুতে কতগুলো পরমাণু আছে। তা আমাদের হাইড্রোজেন কিভাবে তৈরি হয়, H2। ক্লোরিন কিভাবে তৈরি হবে, F2। ক্লোরিন কিভাবে তৈরি হবে, Cl2। আয়োডিন, এগুলো দ্বারা কি হয়, প্রত্যেকটা গ্যাসীয় প্রকৃতির, এবং এরা কি আমাদের হাইড্রোজেন ক্লোরিন দুটোই কি আমাদের দ্বিপরমাণুক, অর্থাৎ F2ও কি আমাদের দ্বিপরমাণুক, Clও কি আমাদের দ্বিপরমাণুক। তাহলে এগুলো কি হবে, দ্বিপরমাণুক মানে একটা অণুতে দুটো করে পরমাণু থাকবে। তারপর আমাকে বলছে অধাতুর সঙ্গে বিক্রিয়ায় কোভালেন্ট বা সমযোজী যৌগ গঠন করে। তাহলে এটাও একটা সিমিলারিটি পাচ্ছি, যে যখন আমাদের অধাতুর সাথে বিক্রিয়া করছে, যেরকম কি HCl, তাহলে আমাদের Cl হচ্ছে কি আমাদের ধাতু, সরি অধাতু। ক্লোরিন তো লাস্টে আম নেই তাহলে অধাতু। হাইড্রোজেন তাহলে লাস্টে আম নেই তাহলে অধাতু। অধাতু অধাতুর মধ্যে কি বিক্রিয়া ঘটে, আমাদের এই সরি কি বন্ধন গঠন হয়, আমাদের সমযোজী বন্ধন। তাহলে আমাদের যেরকম আমাদের আহ বিভিন্ন হ্যালোজেন মৌলগুলো আমাদের অধাতুর সঙ্গে গিয়ে সমযোজী বন্ধন গঠন করে, একইভাবে কিন্তু আমাদের হাইড্রোজেনও একই কাজ করতে পারে। তাহলে এটা কি আমাদের সিমিলারিটি। এবার তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমাদের ডিসিমিলারিটি কি আছে। তাহলে আমরা দেখে নেবো যে আমাদের হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের বৈসাদৃশ্য কি কি। তাহলে হ্যালোজেন মৌলের ক্ষেত্রে কি হয়, হ্যালোজেন মৌল যেরকম আমাদের ফ্লুরিন, তাহলে কি হবে 9, তার মানে কত হবে 2,7। আমাদের যেরকম কি ক্লোরিন, তার মানে কত 17, তার মানে কত হবে 2,8,7। তাহলে এদের প্রত্যেকটা হ্যালোজেন মৌলের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন। কিন্তু আমাদের হাইড্রোজেনের কি, হাইড্রোজেনের হচ্ছে 1, তার মানে কি 1, তার মানে ওর একটাই কক্ষ আছে, অর্থাৎ ওটাই ওর সর্ববহিস্থ কক্ষ, তার মধ্যে কটা ইলেকট্রন আছে, একটা। তাহলে হ্যালোজেনদের বহিঃকক্ষে 7টা ইলেকট্রন থাকে, কিন্তু হাইড্রোজেনের কটা থাকবে, মাত্র একটা। পারমাণবিক আকার, হাইড্রোজেন বলেছিলাম যে একদম ক্ষুদ্রতম মৌল, তাহলে হাইড্রোজেন কি আমাদের সব থেকে ছোট আকার। তাহলে হাইড্রোজেনের আকার কিন্তু আমাদের বিভিন্ন হ্যালোজেন মৌলের থেকে অনেকটাই কম। এবং রাসায়নিক ধর্ম আমি যদি বলি, তাহলে হাইড্রোজেনের অক্সাইড মানে যেটা আমাদের জল, সেটা কি, জল কি অ্যাসিডিক হয় না ক্ষারীয় হয়, জল হয় আমাদের প্রশম। কিন্তু হ্যালোজেনদের অক্সাইড কিন্তু সাধারণত অম্লধর্মী হয়ে থাকে। বোঝা গেল। তাহলে এগুলো কিন্তু আমাদের কিছু বেসিক জিনিস ছিল, যেগুলো আমাদের কিন্তু লিখতে হতে পারে। তাহলে এটাই যদি আমি
এক অংশে বলতে চাই তাহলে ইউরেনিয়ামের তোর মৌল কারা, যারা 92 এর বেশি পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, এরা কিন্তু প্রত্যেকে কৃত্রিম মৌল সমূহ। ঠিক আছে। হাইড্রোজেনের দ্বৈত সূত্র বা দ্বৈত আচরণ বলতে আমরা কি বুঝি, যে ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয়ের সাথেই কি এ সাদৃশ্য দেখায়। ঠিক আছে। এবং মাধ্যমিক 2026 আমাদের কি প্রশ্ন আসতে পারে, যে হাইড্রোজেনের এই বিতর্কিত অবস্থানের জন্য একে কি বলা হয়, একে বলা হয় দুষ্ট মৌল বা রাফ এলিমেন্ট। এই নামটা কে দিয়েছিল, এই নামটা দিয়েছিল আমাদের বিজ্ঞানী মেন্ডেলিভ। ঠিক আছে। এবার আমি একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, কি জিনিস, যে আমাদের বাম থেকে ডান দিকে গেলে কি হতো, তড়িৎ ঋণাত্মকতা আমাদের বৃদ্ধি পেত, কিন্তু ওপর থেকে নিচে গেলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পেত। এইবার সবার ডান দিকে কি আছে, আমাদের নোবেল গ্যাসটা আছে, তাই তো। এবার নোবেল গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা কত, 0। তাহলে তার পাশে পড়ে রইল কি, হ্যালোজেন। তার মানে সব থেকে বেশি আমাদের তড়িৎ ঋণাত্মকতা, সব থেকে বেশি ইএন মানে কি, তড়িৎ ঋণাত্মকতা, সর্বাধিক তড়িৎ ঋণাত্মকতা কোন শ্রেণীর, তাহলে আমরা বলবো হ্যালোজেন শ্রেণীর। ঠিক আছে। এবং ওই হ্যালোজেনদের মধ্যেও সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটা, আমাকে যদি বলে যে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে সেটা কে, তাহলে সেটা হবে কিন্তু আমাদের ফ্লুরিন। কারণ হ্যালোজেনদের মধ্যে সবার উপরে কে থাকছে, ফ্লুরিন। নিচে নামলে তো কমে যাবে, তাহলে ফ্লুরিনেই আমি এসে আটকা পড়ে যাবো, তাহলে কি ফ্লুরিন। এবং আমাকে যদি বলে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে সেটা কি বলবো, তাহলে সেটা বলবো আমরা সিজিয়াম। ঠিক আছে। আচ্ছা, এবার যদি এর উল্টো প্রশ্ন করে যে আমাদের সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌলকে, আমাদের যদি প্রশ্নটা উল্টে দেয় যে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মৌলটাকে, তাহলে সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক মানে কি, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক, তাহলে সেটা কি হবে, তাহলে সেটা হবে সিজিয়াম। আর যদি আমাকে বলে সর্বনিম্ন তড়িৎ ধনাত্মক, তাহলে সর্বনিম্ন তড়িৎ ধনাত্মক মানে কি, সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক, তাহলে সেটা কি হবে, সেটা হবে আমাদের ফ্লুরিন। তাহলে তখন কিন্তু আমি ফ্লুরিন বলবো। তাহলে এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসার চান্সেস খুব বেশি আছে, তাই কিন্তু আমি বলে দিলাম। তাহলে দ্যাট ওয়াজ এভরিথিং ফর দিস সেশন। আশা করি এই সেশনে যে জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হলো সেই জিনিসগুলো তোমরাও জানো যে এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যা যা বলে দেওয়া হলো সেগুলোই ভালো করে পড়ে যাও, এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন পরীক্ষায় সমস্ত পেয়ে যাবে। বেস্ট অফ লাক ফর ইয়ার এক্সাম প্রিপারেশন। এভাবেই তোমরা ভালো করে পড়াশোনা করতে থাকো। আর আমাদের দেখা হবে আবার নেক্সট কোনো সেশনে। সেশনটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে।